ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদেরকে আমি নিরপেক্ষ ন্যায় শেখাবো। তো নিরপেক্ষ ন্যায় শেখার আগে কয়েকটা কথা বলে রাখবো। তোমরা যারা প্রথম ভিজিট করছো আমার চ্যানেলে, তাদের জন্য ভীষণ খুশির খবর হচ্ছে যে তোমরা আজকে নতুনভাবে নিরপেক্ষ ন্যায় শুরু থেকে শিখবে। যারা আমার পুরানো স্টুডেন্ট, যারা আমার অনেকদিন থেকে ভিডিও দেখো, তারা অবশ্যই নিরপেক্ষ ন্যায়ের উপর অনেক ক্লাস পেয়েছো, কিন্তু আজকের ক্লাসটা একদম সম্পূর্ণ আলাদা ধরনের। তাই তোমাদেরকে বলবো আবারও তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ করে দেখো। তবে একটা কথা বলবো যে তোমরা আমার ভিডিও দেখার সঙ্গে সঙ্গে খাতা এবং পেন নিয়ে হাজির হয়ে যাবে। কেন? আমি যা বলবো তা মন দিয়ে শুনবে এবং যেগুলো বোর্ডে করাবো সেই বোর্ড অফটাকে তোমরা খাতায় নোট ডাউন করবে। তাহলে দেখবে যে কোনো তোমরা সমস্যার সমাধান নিজেরাই করতে পারবে। আরেকটা কথা, কারা বা কাদের নিরপেক্ষ ন্যায় একটু অসুবিধা হবে তাদের জন্য একটু বলে রাখি। যারা আমার পূর্বে ভিডিও দেখোনি, বাক্য থেকে বচন করা অর্থাৎ বাক্য থেকে কীভাবে বচন কনভার্ট করতে হয়, তারা অবশ্যই গ্রুপে যাবে, ভিডিওর ডেসক্রিপশনে বা প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে ভিডিওর প্লেলিস্টে বাক্য থেকে বচন করার অনেকগুলি নিয়ম আছে। তোমরা অন্ততপক্ষে 6 থেকে 7টা নিয়ম তোমরা খুবই তাড়াতাড়ি করবে, তাহলে নিরপেক্ষ ন্যায় সম্পূর্ণরূপে পেরে যাবে। তো যারা আরও ভালো নিরপেক্ষ ন্যায় শিখতে চাইছো তাদের জন্য আজকের ভিডিও, যারা শুরু করতে চাইছো তাদের জন্য আজকের ভিডিও। তো শুরু করা যাক নিরপেক্ষ ন্যায়। এই নিরপেক্ষ ন্যায় শব্দটার দ্বারাই আমরা বুঝতে পারছি যে আমাদের নিরপেক্ষ বচন দ্বারা গঠিত হবে। তো নিরপেক্ষ ন্যায় হচ্ছে এক প্রকার মাধ্যম অনুমান, কারণ দুটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়। যে প্রণালীর দ্বারা কোনো নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, তাকেই ন্যায় বলা হয়। তাহলে নিরপেক্ষ ন্যায়ের সাহায্যে আমরা নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হব। আমরা জানি অবরোধ যুক্তি একটি বৈশিষ্ট্য হচ্ছে সিদ্ধান্ত সুনিশ্চিত হবে। কি বললাম? সিদ্ধান্ত সুনিশ্চিত হবে, এটা মাথায় রাখতে হবে। তো আমরা নিরপেক্ষ ন্যায় যখন করব তখন আমরা 3টে বচন পাবো: প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, সিদ্ধান্ত। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে নিরপেক্ষ ন্যায় 2টো আশ্রয় বাক্য থাকবে, একটি সিদ্ধান্ত থাকবে। ওকে, তাহলে নিরপেক্ষ ন্যায় কি বললাম? 2টি আশ্রয় বাক্য থেকে পরস্পর সংযুক্তের ফলে সিদ্ধান্ত নিশ্চিত হবে, তাকে আমরা ন্যায় বলছি বা নিরপেক্ষ ন্যায় বলছি। কারণ আমরা জানি নিরপেক্ষ বচন 4টি আছে: এ, ই, আই, ও। এই বচন দ্বারা গঠিত প্রত্যেকটা বচনই হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের নিরপেক্ষ বচন। এ বচন নিরপেক্ষ, যেমন ই বচন, আই বচন, ও বচন। তার 3টি বচনই নিরপেক্ষ বচন, তাই আমরা নিরপেক্ষ ন্যায় বলছি। এবার আমরা একটি উদাহরণ নিয়ে নিই, তাহলে খুব সহজেই তোমাদের সঙ্গে ব্যাখ্যা বিশ্লেষণে বসতে পারবো। তাকে আমি একটা উদাহরণ নেব। সে সুখী হতে পারে না। সুখী হতে পারে না, কেননা সে অসৎ এবং কোনো অসৎ ব্যক্তি নয় সুখী। দেখো, নিরপেক্ষ ন্যায়ে এরকম একটা বাক্য দেওয়া থাকবে, যেগুলো বৈধ বিচার করতে হবে, বৈধ বিচার করো। তো তোমরা এই নিরপেক্ষ ন্যায়টাকে যখন বাক্যটাকে পড়বে তখন তোমরা কিছু শব্দের জায়গায় আন্ডারলাইন করে রাখবে। আমি যেমন পড়ছি, দেখো, সে সুখী হতে পারে না, কেননা এই জায়গা দাগিয়ে রাখো, কারণ এর কাজ আছে। কেননা সে অসৎ এবং কোনো অসৎ ব্যক্তি নয় সুখী। এবার দেখো, 3টে আমাদের বচন হবে: প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয়, সিদ্ধান্ত। তো আমাদেরকে কি করতে হবে? সিদ্ধান্ত নির্বাচন করতে হবে। সিদ্ধান্ত নির্বাচন কিভাবে করবে? তো আমি তার জন্য এখানে সিদ্ধান্ত চেনার উপায় বলে একটি কলম রেখেছি। দেখো, এখানে একটা কলম, এখানে একটা কলম, এখানে। তো তোমরা টুকে নাও, কি লিখবে? সুতরাং, অতএব। যে সকল বাক্যে সুতরাং, অতএব, কাজেই, ফলে, কাজেই, তাই বলা যেতে পারে, সিদ্ধান্ত করা যেতে পারে ইত্যাদি শব্দ থাকলে পরে সেই বাক্যটি হবে সিদ্ধান্ত। তাহলে বললাম। তো দেখো, এখানে তো সেই কথাটা নেই। সুতরাং, অতএব, কাজে, তাই, এখানে এই বাক্যটার কোনো একটা অংশ এখানে নেই। তাহলে আমাদের কোথায় খুঁজতে হবে? তাহলে আমাদের দ্বিতীয় অংশটা খুঁজে নিই, কারণ যেহেতু কেননার পূর্বের অংশটি হবে সিদ্ধান্ত। তাহলে আমি দেখো রেড কালিতে যে একটা অংশ আন্ডারলাইন করেছিলাম,
তার সঙ্গে কিন্তু আমাদের এই দ্বিতীয় কলমে দেখো মিলে যাচ্ছে। কেননা দিয়ে যে বাক্যটা থাকবে তার পূর্বের অংশটা হবে, তার পূর্বের অংশটি হবে সিদ্ধান্ত। তাহলে এই কেননা পূর্বের অংশটি হচ্ছে এই অংশটা। কোন অংশটা বলতো? এই অংশটাকে বলা হয় পূর্বের অংশ। তাহলে কেননা পূর্বের অংশটা সিদ্ধান্ত। তাহলে আমরা কি লিখবো এখানে? এখানে আমরা কি লিখবো একবার দেখে নাও। তাহলে আমরা সিদ্ধান্ত লিখবো। এখানে কি লিখবো? সিদ্ধান্ত লিখবো। তাহলে সিদ্ধান্তে কি লিখবো আমরা? সে সুখী হতে পারে না। এটা সরাসরি ইবচন হবে। এটা আমরা কি লিখবো? সে নয় সুখী ব্যক্তি। সে নয় সুখী ব্যক্তি। দেখো, সে নয় সুখী ব্যক্তি। আমরা যখনই সিদ্ধান্ত পাবো, তো দেখো আমরা সিদ্ধান্ত পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্তে এস আর পি মানে পক্ষপাত আর সাধ্যপাত চিহ্ন আমরা কি করবো? অঙ্কন করে ফেলবো। পক্ষপাত আর সাধ্য, পক্ষপাত এস আর সাধ্যপাত পি, এই অংশটা আমরা সঙ্গে সঙ্গে অঙ্কন করে ফেলবো। তারপরে আমাদের কি করতে হবে? এবার আমাদের কাজ হচ্ছে এই যে পক্ষপাত এস সে, এই অংশটাকে আমাদেরকে খুঁজে দেখতে হবে যে এই বাক্যে কোথায় আছে। তাহলে দেখো এই অংশটা তো একটা ব্যবহার হয়ে গেছে। তাহলে সে দিয়ে আর একটা বাক্য আছে, সে অসৎ। তাহলে আমরা এই বাক্যটাকে আমরা অপ্রধান আশ্রয় বাক্য আমরা নির্বাচন করব এই বাক্যটাকে, কারণ এখানে সে আছে, তার মানে সেটা অপ্রধান আশ্রয় বাক্য হবে। কারণ তার আমরা দেখে নেবো সে দিয়ে যে বাক্যটা থাকবে সেই বাক্যটা অপ্রধান আশ্রয় বাক্য, বাকি অংশটা থাকবে এম মানে হেতুপদ থাকবে। তাহলে দেখে নাও, এখানে আমি বসাচ্ছি, আমি প্রত্যেকটা বাক্যকে আলাদা আলাদা কালিতে লিখছি কারণ তোমাদের সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে অপ্রধান। অপ্রধান, অপ্রধান বাক্যটা কি হবে? সে অসৎ। তাহলে এটি এ বচন হবে, সে হয় অসৎ। দেখো অসৎ ব্যক্তি লিখবো আমরা, খুব ভালো হবে। ওকে, তাহলে সেটা তো আমরা জানি, এটা এস। তাহলে বাকিটা আমি বলেছিলাম কি, এস পেলে বাকি অংশটা হবে এম। কারণ অপ্রধান আশ্রয় বাক্যে মানে কি পক্ষপাত আর হেতুপদ থাকে। অপ্রধান আশ্রয় বাক্যে হেতুপদ বা পক্ষপাত ও পক্ষপাত হেতুপদ, এখানে আছে পক্ষপাত আর হেতুপদ। ওকে, এবার আমরা প্রধান আশ্রয় বাক্য কিভাবে নির্বাচন করব? তো যে বাক্যটা পড়ে থাকছে, দেখো এবং এর পরে যে বাক্যটা পড়ে থাকছে, এই বাক্যটা হচ্ছে কি হবে? প্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্য আমরা লিখে ফেলি, প্রধানটা লিখে ফেলি। কি লিখবো এখানে? কোনো অসৎ ব্যক্তি নয় সুখী, এটা সরাসরি বচন দেখতে পাচ্ছি আমরা। তো কি লিখবো আমরা? কোনো অসৎ ব্যক্তি নয় সুখী ব্যক্তি, সুখী ব্যক্তি। এবার আমরা তো অঙ্কনটা দেখিয়ে ফেলবো। অঙ্কটা কিভাবে দেখবো? দেখো এটা বল, এখানে আছে অসৎ ব্যক্তি আর এখানে আছে সুখী ব্যক্তি। তো অসৎ ব্যক্তি কি লেখা ছিল? এর পর। আর সুখী ব্যক্তি কি লেখা আছে? মানে হচ্ছে পি পর। এবার আমাদের সাংকেতিক আকারটা মিলিয়ে নিয়ে দেখো। এবার প্রধান আশ্রয় বাক্যে কে থাকবে? এম আর পি। এবার হেতুপদের সঙ্গে হেতুপদটাকে মিলিয়ে নেবো আমরা। এখানে দেখো উল্টো জেডের মতো আরেকটা আকারটা উল্টো জেডের মতো, তাহলে হবে প্রথম সংস্থান। প্রথম সংস্থান কিভাবে চিনবে? প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে হেতুপদ, অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থান থাকবে। তাহলে এটা আমরা পরে আলোচনা করব। আজকে শুধুমাত্র গঠন সম্পর্কে আলোচনা করব, কিভাবে সিদ্ধান্ত বার করা হয় এবং কিভাবে ন্যায়টা প্রধান অপ্রধান সিদ্ধান্ত সাজা হয়। তাহলে আমরা দেখো এখানে একটা ইন্ডিকেট করেছি, দেখো সিদ্ধান্ত থেকে আমরা অপ্রধানে, অপ্রধান থেকে প্রধানে যাচ্ছি। এটাই হচ্ছে নিয়ম, সহজ সরল নিয়ম, যেভাবে তুমি খুব সহজেই মানে নিরপেক্ষ ন্যায়কে সাজাতে পারবে। তাহলে নিরপেক্ষ ন্যায় দেখো তিনটি বচন থাকবে, একটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, সিদ্ধান্ত। এই দুটোকে বলা আশ্রয় বাক্য বা হেতু বাক্য বা যুক্তি বাক্য, আর এটাকে বলা হয় সিদ্ধান্ত। এই আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হবে, তাকে আমরা কি বলছি? দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত যখন অনিবার্যভাবে নিশ্চিত হবে তখন তাকে বলা হবে নিরপেক্ষ ন্যায়। তাহলে এই নিরপেক্ষ ন্যায়টাকে আমরা সাজিয়ে ফেলেছি, তার আকারটা এইরকম হয়েছে। তো এই আকারটাকে আমরা দেখলাম। এইভাবে আমরা আরেকটা উদাহরণ নিই, তাহলে আরো সহজ হবে। তাহলে তোমাদের এই নিরপেক্ষ ন্যায় সাজাতে যারা প্রথম, তারা অবশ্যই স্কিপ করবে না, অবশ্যই স্কিপ করবে না, কারণ তুমি নিরপেক্ষ ন্যায় সাজাতে অবশ্যই শিখে যাবে। তাহলে দ্বিতীয় উদাহরণ একটা নিয়ে যাবে। সব চকচকে বস্তু সোনা নয়, কমা হিরে সোনা নয়, সুতরাং হিরে চকচক
করে না। দেখো আমরা একটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ নিয়েছি। তো উদাহরণটিকে আমরা কিভাবে প্রধান অপ্রধান সিদ্ধান্ত সাজাবো। তো তোমাদেরকে এই বাক্যটার সঙ্গে সঙ্গে লিখে নিতে হবে। এই বাক্য পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, তার্কিকতা লেখার পরে তোমরা প্রধান অপ্রধান সিদ্ধান্ত লিখে ফেলবে। তাহলে আমরা দেখবো প্রধান অপ্রধান আর সিদ্ধান্ত। সিদ্ধান্ত লিখেছো, এবার আমাদেরকে সিদ্ধান্ত নির্বাচন করতে হবে। তো দেখো এই অংশটা দেখো, সিদ্ধান্ত চেনা নিয়মে আমরা একবার আবার দেখে নিই কি লেখা আছে। যে সকল বাক্যে সুতরাং অতএব কাজে কাজে, এই বাক্যটাতে দেখো কোথায় সুতরাং লেখা আছে, এই যাতে সুতরাং লেখা আছে, দেখো এই বাক্যের সঙ্গে মিলে গেছে। তাহলে এটাই হবে সিদ্ধান্ত। সুতরাং অতএব কাজে কাজে, তাই বলা যেতে পারে, সিদ্ধান্ত করা যেতে পারে ইত্যাদি শব্দ দিয়ে যে বাক্যটা থাকবে সেই বাক্যটা হবে সিদ্ধান্ত। তাহলে আমরা সিদ্ধান্ত খুব সহজে আমরা নির্বাচন করলাম। এখানে সুতরাং শুরু হচ্ছে আর এখানে সুতরাং শেষ হচ্ছে। এই বাক্যটা হচ্ছে সুতরাং দিয়ে যে বাক্য থাকবে সেই বাক্যটা হবে সিদ্ধান্ত। তাহলে আমরা সিদ্ধান্ত লিখে ফেলবো। সিদ্ধান্তে কি লিখবো আমরা, দেখো সিদ্ধান্তে লিখবো আমরা, এটা কি বচন হবে, হিরে চকচক করে না। তাহলে আমরা লিখবো হিরে নয়, হিরে নয় চকচকে বস্তু। তাহলে দেখো আমরা সিদ্ধান্ত যখনই পাবো তখন সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে পক্ষপদ এস আর সাধ্যপদ পি, এটা আমাদের মুখস্থ একদম। এখানে আমরা তাই করবো কি, এখানে কি করবো, সিদ্ধান্তের উদ্দেশ্য স্থান হিরে এস আর বিধেয় স্থান চকচকে বস্তু পি। এবার আমাদেরকে অপ্রধান বাক্য নির্বাচন করতে গেলে আমাদেরকে কোন অংশটা ফলো রাখতে হবে, এই উদ্দেশ্য অংশটা, হিরেটা। তা দেখো কোথায় আছে হিরে, হিরে পান এইটা, হিরে শব্দটা কোথায় আছে দেখো, হিরে সোনা নয়, এইটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। কি বললাম, তাহলে আমরা অপ্রধানে আমরা দেখে নেব যে হিরে সোনা নয়, এটা আমরা কি বচনই করবো। কি লিখবো, হিরে নয় সোনা, হিরে নয় সোনা। তাহলে হিরে তো আমরা এস পদ অঙ্কন করবো, তাহলে সোনাটা কি করবো, এর পদ। কারণ আমরা জানি অপদার্থ সাপেক্ষে কি থাকে, পক্ষপদ এবং হেতুপদ থাকে। পক্ষপদ এবং হেতুপদ বা হেতুপদ বা পক্ষপদ, এখানে পক্ষপদ হেতুপদ আছে তাই আমরা বললো পক্ষপদ হেতুপদ। এবার যে প্রবলেমটা আছে, প্রধান আশ্রয় বাক্য কোনটা, তাই না। তাহলে আমরা দুটো বাক্য খরচ করে ফেলেছি, এই একটা বাক্য খরচ করেছি আর এই একটা অবশিষ্ট থাকছে এটা, সব চকচকে বস্তু সোনা নয়। সবের সঙ্গে নয় থাকলে বা কি বচন হবে, বহুবচন হবে। তাহলে আমরা কি লিখবো, কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। ওকে, তো আমরা চকচকে বস্তুকে কি অঙ্কন করব, চকচকে বস্তুকে পি অঙ্কন করব, কারণ এর নিচে দেখো চকচকে বস্তু আর সোনাটা এম অঙ্কন করব। তাহলে এর আকৃতিটি কেমন হবে, এর আকারটা কেমন হবে আমরা একবার দেখে নিই। তো দেখো আমি তোমাদের খুব সহজেই দেখাচ্ছি। তো এখানে দেখো, এইখান থেকে তো সিদ্ধান্ত সবসময় একই থাকবে, সব আকারেই সিদ্ধান্ত একই রকম থাকবে। কিন্তু এখানে দেখো অপদার্থ আশ্রয় বাক্য তাকিয়ে দেখো, এটা অপদার্থ আশ্রয় বাক্য কি আছে, এস তারপরে হবে এম, এস এম, এটা অঙ্কন করে ফেলো। আর প্রধান আশ্রয় বাক্য হচ্ছে পি এম। এবার এম এর সঙ্গে এমটাকে অঙ্কন করে দাও। হেতুপদ যদি উভয় আশ্রয় বাক্যে বিধেয় স্থান থাকে সেটা হবে দ্বিতীয় সংস্থান। তাহলে আমরা খুব সহজেই কিভাবে সংস্থান নির্ণয় করতে হয় তাও জেনে যাচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে। তাহলে প্রথমে আমরা দেখলাম উল্টো জেডের মতো, সেটা প্রথম সংস্থান। উল্টো জেডের মতো যেটা হয়েছিল সেখানে দেখেছিলাম আমরা হেতুপদ প্রধান আশ্রয় বাক্যে উদ্দেশ্য স্থানে আর অপদার্থ আশ্রয় বাক্যে বিধেয় স্থানে। আর আমরা এখানে দেখলাম দ্বিতীয় সংস্থানে যে হেতুপদ উভয় আশ্রয় বাক্যে বিধেয় স্থানে। ক্লিয়ার হয়েছে? এই উদাহরণটা তোমরা বুঝতে পেরেছো। আজকে ফার্স্ট ক্লাস তোমাদের নিরপেক্ষ ন্যায় কিভাবে সাজাবে সেটাই তোমাদের কাছে আজকে বিবেচ্য বিষয়। আর যারা জানো তারা আরো ক্লিয়ার করলাম। তো তৃতীয় উদাহরণে চলে যাবো আমরা। 3 নম্বর উদাহরণটি দেখো, তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন। একমাত্র জ্ঞানী ব্যক্তির রায় সুবক্তা।
এই বাক্য পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলেছিলাম আমি কি লিখবে তোমরা? সঙ্গে সঙ্গে তার্কিক আকার লেখার পরে তোমরা লিখবা প্রধান, অপ্রধান, মানে এটা প্রধান যুক্তি বাক্য বা প্রধান আশ্রয় বাক্য বা প্রধান হেতু বাক্য, অপ্রধান, তারপরে হচ্ছে সিদ্ধান্ত। এটা সঙ্গে সঙ্গে তোমরা লিখবে। এবার আমি বলেছিলাম সিদ্ধান্ত থেকে অপ্রধানে যাবে, অপ্রধান থেকে প্রধানে যাবে, তাহলে নিরপেক্ষ ন্যায় সাজাতে পারবে। এবার আমরা দেখো বলবো তোমাদেরকে এই বাক্যটার দিকে তোমরা দেখো, তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন, একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা। এই বাক্যের মধ্যে একটা শব্দ আছে দেখো, এইখানের সাথে মিলছে, এই যে কারণ, ভালোভাবে লক্ষ্য করো, কারণ শব্দটা আছে, এখানেও কারণ শব্দটা আছে, ঠিক আছে? তো এই যে কারণের বাম দিকের অংশটা হবে সিদ্ধান্ত, মানে পূর্বের অংশটা হবে সিদ্ধান্ত। যবে এখানে আমরা উল্লেখ করেছি, মেনশন করেছি, এখানে মেনশন করেছি যে কারণ যেহেতু কেননার পূর্বের অংশটি হবে সিদ্ধান্ত, পূর্বের অংশটি হবে সিদ্ধান্ত। তাহলে আমরা কারণ যেহেতু কেননার পূর্বের অংশটি কোনটা আমরা দেখে নেব, এই অংশটাকে বলা হয় পূর্বের অংশ। তাহলে এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য, ঠিক আছে? তাহলে কারণ যেহেতু কেননার পূর্বের অংশটি হচ্ছে, বাম দিকের অংশটি হচ্ছে সিদ্ধান্ত, আমরা সিদ্ধান্ত লিখে ফেলবো। সিদ্ধান্তে কি লিখবো দেখো, তিনি জ্ঞানী নন, তাহলে এটা ই বচন হবে, কি লিখবো আমরা? তিনি নন জ্ঞানী, জ্ঞানী ব্যক্তি, তিনি নন জ্ঞানী, ঠিক আছে? তাহলে এই যে তিনি হচ্ছে এস পদ আর জ্ঞানী হচ্ছে পি পদ, এরা কখনোই স্থান পরিবর্তন করবে না, একই থাকবে। সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে পক্ষপদ আর দ্বিতীয় হচ্ছে সাধ্যপদ। বাক্য বুঝবো, দেখো তিনি দিয়ে যে বাক্যটা বলবো সেটাই হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য, খুব সহজে আমরা চিনতে পারছি। তো দেখো এখানে তিনি শব্দটা ছিল, তো তিনি শব্দটা আবার আমরা খুঁজবো, পেয়ে গেছে তিনি সুবক্তা নন। কারণ হচ্ছে নিরপেক্ষ ন্যায়ে প্রতিটি পদ, দেখো প্রতিটি পদ, পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ, প্রতিটি পদ দুবার করে ব্যবহার হবে। তাহলে পক্ষপদ এস সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে থাকবে সবসময়, আর অপদানে উদ্দেশ্য বা বিধেয় স্থানে থাকতে পারে আকার অনুযায়ী, হেতুপদের অবস্থান অনুযায়ী থাকতে পারে। তাহলে আমরা অবশ্যই অপদার্থ বাক্যে এই স্পটটা থাকবে বা তিনি শব্দটা থাকবে, তো তিনি সুবক্তা নন, এটা আমরা নির্বাচন করব। কি লিখবো? তিনি নন সুবক্তা, তিনি নন সুবক্তা। তাহলে তিনি হচ্ছে এস পদ আর সুবক্তা হচ্ছে এম পদ। অবশিষ্ট বাক্য যেটা থাকছে সেটা হচ্ছে এই বাক্যটা, একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা। এই জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা একমাত্র আছে, তার জন্য এই বাক্যটাকে আমরা উদ্দেশ্য বিধি চেঞ্জ করব। যাদের বচন যারা বচনে একটু দুর্বল তাদের একটু প্রবলেম হবে, অবশ্য আমি জানি তোমরা বচন ভালোই করো, ঠিক আছে? আমার বচনে অনেক ক্লাস দেওয়া আছে, তোমরা প্লে লিস্টে সার্চ করবে, তাহলে দেখবে বচন সম্পর্কে তোমাদের যে অস্বচ্ছ ধারণা আছে তা অবশ্যই স্বচ্ছ হয়ে যাবে। এবার উদ্দেশ্য বিধি চেঞ্জ করতে হবে আমাদেরকে এই একমাত্র শব্দের জন্য, এটা এই বচন করবো। তাহলে কি লিখবো আমরা? যে সকল সুবক্তা হন, সকল সুবক্তা হন জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। তো দেখো এই জ্ঞানী ব্যক্তিতে আমরা কি অঙ্কন করেছিলাম? পি, আর সুবক্তাতে আমরা কি অঙ্কন করেছিলাম? এম। তাহলে এটার একটা আমরা আকার পেয়ে যাবো, সেই আকারটা আমরা দেখে নিই। তো দেখো আমরা আগে আকারটাকে নির্ণয় করে ফেলি, ঠিক আছে? তো কি আকার নির্ণয় করবো একবার চোখ দিয়ে ভালো করে দেখো। তাহলে এখানে দেখো সিদ্ধান্ত তো সবসময় এস আর পি থাকবেই, অপদানে যেটা আছে এস এম, তাহলে আমরা এস আর এমটাকে বসিয়ে দিই। তারপরে প্রধানে আছে কি? এম পি, এম আর পিটাকে বসিয়ে দিই, এম এর সঙ্গে এমটাকে মিলিয়ে দিই আমরা। যদি এটা উল্টে যেটা মতো হয়, অর্থাৎ প্রধান স্থান একটা উদ্দেশ্যের স্থানে আর অপদান স্থানে বিধেয় স্থান থাকে, সেটা হবে প্রথম সংস্থান। তাহলে আমরা এটাও খুব সহজেই আমরা সাজিয়ে ফেললাম এই বাক্যটিকে। আর একটা বাক্য আমরা সাজাবো। এবার দেখো চতুর্থ নম্বর উদাহরণ নিয়ে উপস্থিত হয়েছি। তো চতুর্থ নম্বর উদাহরণটা কি লেখা আছে একবার আমরা দেখে নিই। দেখো চতুর্থ নম্বর উদাহরণে লেখা আছে, যেহেতু কোনো কোনো জ্ঞানী নয় সুখী এবং সব নির্বোধ সুখী, সেহেতু সব নির্বোধ
নয় জ্ঞানী। এই বাক্যটা তো এর সাথে মিলছে না, সুতরাং অতএব কাজে কাজে তাই এখানে নেই। কারণ যেহেতু মিলেছে, কিন্তু বলেছে যেহেতু পূর্বে কোনো বাক্য নেই, তাহলে এই বাক্যটি সিদ্ধান্ত হচ্ছে না এই ক্ষেত্রে, কারণ এখানে সেহেতু আছে। তো যেহেতু সেহেতু যদি কোনো বাক্যে থাকে একসঙ্গে, যেহেতু সেহেতু যদি কোনো বাক্যে একসঙ্গে থাকে, মানে এখানে দেখো এই বাক্যে যেহেতু সেহেতু দুটো কথাই আছে, যেহেতু আছে সেহেতু আছে, তাহলে আমরা নির্বাচন করব সেহেতুকে সিদ্ধান্ত। তাহলে আমরা কি নির্বাচন করব? সেহেতুটা হবে সিদ্ধান্ত। কিন্তু আমরা দেখি এখানে গেছিলাম কারণ যেহেতু, কেননা পূর্বের বাক্যটি, কিন্তু এখানে যেহেতু আছে কিন্তু পূর্বে কোনো বাক্য নেই, তাই আমরা এটা সিদ্ধান্ত করব না। তাহলে কি বলেছি এখানে দেখো, যেহেতু সেহেতু একসঙ্গে থাকলে, মানে যে বাক্যে যেহেতু সেহেতু থাকবে, এখানে দেখো এই টোটাল বাক্যটাতে এখানে সেহেতু আছে, তাহলে সেহেতুটা হবে সিদ্ধান্ত। তাহলে আমরা কি করব? আমরা সিদ্ধান্ত লিখে ফেলবো। সিদ্ধান্তে কি লিখবো? সিদ্ধান্তে লিখবো সব নির্বোধ নয় জ্ঞানী। তাহলে সবের সঙ্গে নয় আছে, তাহলে কি লিখবো? আমরা বহুবচন লিখবো। তাহলে কোনো কোনো নির্বোধ নয় জ্ঞানী। খুব তাড়াতাড়ি তোমরা টুকে ফেলবে এবং তোমরা অঙ্কন করে ফেলবে এসপি। এবার আমাদেরকে আবার নির্বোধ কোথায় আছে, কোন বাক্যে আছে, সেটাকে অঙ্কন করতে হবে। দেখো নির্বোধ কোথায় আছে, নির্বোধ কোথায় আছে আমরা পেয়ে গেছি, এবং এর পরে যাবে সব নির্বোধ সুখী। তাহলে সব নির্বোধ সুখী এই বাক্যটা হ্যাবাচক আছে, তাহলে আমরা এই বোঝান করব সকল নির্বোধ হয় সুখী ব্যক্তি, বা সুখী লিখলেও হবে। এখানে নির্বোধটা হচ্ছে এস পদ আর সুখী ব্যক্তি হচ্ছে এম পদ। অবশিষ্ট কোন বাক্যটা থাকলো একবার দেখে নেওয়া যাক। অবশিষ্ট বাক্যটা হচ্ছে যেহেতু কোনো জ্ঞানী নয় সুখী, এটা অবচন হবে, ও লিখবো কোনো জ্ঞানী ব্যক্তি নয় সুখী। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা উদাহরণ দেওয়া আছে। হয়তো তোমরা খুব অবাক হয়ে যাচ্ছ যে এটা কি করে সম্ভব। এতক্ষণ তো আমরা দুটো বা তিনটে বাক্য ছিল, তা থেকে আমরা সিদ্ধান্ত বার করছিলাম, কিন্তু তো এইখানে সিদ্ধান্ত চেনার কোনো অংশটি নেই। কারণ এখানে সুতরাং নেই, কারণ এখানে কারণ নেই, কারণ এখানে যেহেতু সেহেতু নেই। তাহলে তোমাদের আইডেন্টিফাই করতে পারছো যে আমরা বাক্য থেকে বচন করতে গেলে আমাদের এই অংশটুকু যেমন মুখস্থ করে রাখা দরকার, তেমন আমাদের উপস্থিত বুদ্ধিও থাকা দরকার। কারণ আমাদেরকে রেফারেন্সটা দেখে নিতে হবে। আমি তোমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স দিচ্ছি, কারণ তোমরা বুঝে নিতে পারবে যে আমাদের এইখানে দেখো এই উদাহরণটি, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। তাহলে এখানে তো এই শব্দ আমি যে কথা লিখেছি সুতরাং অতএব কাজে কাজে, বা কারণ যেহেতু কেননা যেহেতু সেহেতু থাকলে পারে, এখানে তো কোথাও মিলছে না। তাহলে এই ধরনের বাক্য, একটি বাক্য তোমাদেরকে দেখাবো, এই একটি বাক্য থেকে তোমরা যে কোনো একটি লাইনে যে ন্যায় আছে সেগুলো তোমরা অবশ্যই করতে পারবে এবং উত্তর একই হবে। এটাকে বলা হয় সংক্ষিপ্ত ন্যায়। একটি বাক্য থেকে আমরা সিদ্ধান্ত বার করবো। আজ তোমাদের খুব সহজ সরল ভাষায় দেখাবো। তোমরা একটি ভিডিও দেখো, এই ধরনের যত বাক্য আছে তোমাদের যে কোনো যে কোনো টেক্সট বইয়ে হোক বা যে কোনো প্র্যাকটিসে হোক, তোমরা সব উত্তর করতে পারবে আজকের ভিডিও একটি ভিডিও দেখে। তো তোমাদেরকে কেন আমি এই উদাহরণটা দিলাম হঠাৎ করে, কারণ তোমাদেরকে দেখাতে চাইলাম যে এছাড়াও তোমাদের এই যে এখানটার যে অংশটা, এই অংশটা তোমাদের মুখস্থ আছে কিনা, তাহলে তোমরা চট করে তুমি মিলাতে পারবে। তাহলে এটা নয়, তাহলে একটি উদাহরণ দেখাচ্ছি। আমি পরবর্তী ক্লাসে তোমাদের আরো গুটি কয়েক আমি তোমাদের চমকপ্রদ উদাহরণ দেবো, যেগুলোতে তোমাদের প্রধান সেবক থাকবে না, কোনো সিদ্ধান্ত খুঁজে পাবে না, তোমরা অপ্রধান সেবক থাকবে না, এই ধরনের বিভিন্ন উদাহরণ দেবো এবং তোমাদেরকে অবশ্যই অ্যাট্রাক্টিভ করে আমি ভিডিওটি তোমাদের সামনে দেখাবো। তো যাই হোক, তোমরা যদি উপকৃত হয় এই ভিডিওগুলি দেখে, তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে। আর একটা কথা, তোমরা তোমাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করবে। এই কথাটা তোমাদেরকে বলে রাখলাম, কারণ তোমাদের শেয়ার এবং কমেন্ট বা লাইক আমাকে আরও অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো ভিডিও বানাতে তোমাদের জন্য। তো দেখো এত গরমে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, এইটুকু তো তোমাদের করা চাই। তো তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও ডেডিকেট করবো আমি আশা রাখছি। তো দেখো এই বাক্যটার দিকে তাকিয়ে দেখো যে কত সহজে আমরা এই বাক্যটিকে আমরা কি করবো, নিরপেক্ষণে রূপান্তরিত করব। তো তোমরা খুব সহজেই দেখে নেবে। তাহলে প্রথম অংশটাকে আমরা দেবো, এর নাম দেব এস, এর নাম দেব এম, আর এর নাম দেব পি। এই বাক্যটাকে আমরা খুব সহজেই কনভার্ট করতে পারবো।
এবার আমরা দেখো সিদ্ধান্ত পেয়ে গেছি, কারণ এস আর পি পেলে আমরা সিদ্ধান্ত পেয়ে যাব, কারণ আমাদের সিদ্ধান্তে সবসময় এস পদ আর পি পদ থাকে। তাহলে আমরা সিদ্ধান্ত আমরা লিখে ফেলি, তারপরে আমরা অপদান প্রধান নির্ণয় করব। সিদ্ধান্ত আমরা লিখছি। এবার আমরা সিদ্ধান্ত কিভাবে নির্ণয় করব? এই যে এই অংশটুকু নিব আমরা, এই সে আর হাঁটতে পারে না, তাহলে সে হাঁটতে পারে না, তাহলে কোন অংশটুকু নিয়ে এস আর পিটা নিলাম, তাহলে সে হাঁটতে পারে না, এটা হবে ই বচন। সে নয় এমন যে হাঁটতে পারে, সে নয় এমন যে হাঁটতে সক্ষম, বা সে নয় এমন যে হাঁটতে পারে, সে নয় এমন যে হাঁটতে পারে। তাহলে দেখো আমরা এস আর পি পেয়ে গেছি। তাহলে আমাকে এস কে আবার খুঁজতে হবে। তো এস তো আমাদের সে আছে, তাহলে এম তো আমরা পেয়ে যাচ্ছি, তাহলে অপ্রধান হিসেবে কি থাকবে? এস আর এম থাকবে। এস আর এম থাকলে পরে সেটা হবে সেটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে দেখো আমরা এস আর এম পেয়ে যাচ্ছি, তাহলে আমরা অপ্রধান আশ্রয় বাক্য পেয়ে গেছি। এই দেখো এইটা দিয়ে একটা বাক্য হবে, সেটার নাম হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। অর্থাৎ এস আর এম দিয়ে একটা বাক্য হবে, এস আর এম দিয়ে একটা বাক্য হবে, তার নাম হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে আমরা অপ্রধান আশ্রয় বাক্য লিখে ফেলবো, খুব সহজ নয় এটা। তাহলে কি লিখবো আমরা? সে হয় দুর্বল, এ বচন হবে, এটা হবে সে হয় দুর্বল ব্যক্তি। তাহলে সে হচ্ছে এস পদ আর দুর্বল ব্যক্তি হচ্ছে এম পদ। ভেরি গুড। এবার আমরা খুব সহজে দেখো এম আর পি দিয়ে দুর্বল আর হাঁটতে পারে না দিয়ে একটা বাক্য আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা খুব সহজেই দেখবো যে কি বচন হবে, এটা ই বচন হবে। কারণ অপ্রধান আর সিদ্ধান্তের মধ্যে যদি একটি নাবাচক হয়, তাহলে প্রধান আশ্রয় বাক্য অবশ্যই নাবাচক হবে, এবং অপ্রধান আর সিদ্ধান্তের মধ্যে যদি দুটি সামান্য বচন হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সামান্য বচনই নির্ণয় করব, এবং সেটা নর্থক সামান্য বচন, নর্থক বচন হবে। তাহলে আমরা কি লিখবো? এটা কি লিখবো? দেখো এটা আমরা ই বচন করব। তাহলে কি লিখবো আমরা? কোনো দুর্বল ব্যক্তি নয় এমন যে হাঁটতে পারে, কোনো দুর্বল ব্যক্তি নয় এমন যে হাঁটতে পারে, একটা বাক্য লিখলে ভালো হতো। তো দেখো দুর্বল ব্যক্তি হচ্ছে এম পদ, আর হাঁটতে পারে এটা হচ্ছে পি পদ। তাহলে এটা আমরা সাজিয়ে নেব। আকারটা কেমন দেখে নিই, খুব সহজে আমরা দেখতে পাবো এখানে আকারটি। তো দেখে নেওয়া যাক আকারটি কি আছে। তো দেখো এখানে আকারটি দেখে নিব, এস আর পি, সরি এস আর এম আছে এখানে, তারপরে আছে এম আর পি। এটা উল্টো যেটার মতো, এটা হচ্ছে প্রথম সংস্থান। প্রথম সংস্থানে উদ্দেশ্য স্থানে হেতুপদ থাকে, আর সরি প্রধান আশ্রয়কে উদ্দেশ্য স্থানে হেতুপদ, আর অপ্রধান আশ্রয়কে বিধেয় স্থানে হেতুপদ থাকে। অর্থাৎ উল্টো যেটার মতো যদি দেখতে হয় আকারটা, ন্যায়ের আকারটা, সেটাই হবে প্রথম সংস্থান। আর একটা উদাহরণ তোমাদেরকে এবার আমি হোম টাস্ক দিচ্ছি, তোমরা লিখে ফেলো, তোমরা সবাই লিখে ফেলো। তোমাদের জন্য একটা হোম টাস্ক, অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট করবে, এবং আমি তোমাদের সেইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, অথবা তোমরা লিখে নাও 9732044805। উদাহরণটাও তোমরা লিখে নাও। উদাহরণটা হচ্ছে, খবরটি এত ভালো যে সত্য হতে পারে না। আবার বলছি, খবরটি এত ভালো যে সত্য হতে পারে না। নিরপেক্ষ ন্যায় সাজানোর পরে আমাদের যে কাজটি করতে হয় সেটা হচ্ছে ব্যাপ্য অব্যাপ্য নির্ণয়। তো তোমরা জানো এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, ই বচনের উভয় পদ ব্যাপ্য, আই বচনের উভয় পদ অব্যাপ্য, আর ও বচনের উদ্দেশ্য নয় বিধেয় পদ ব্যাপ্য। আবার বলছি দেখো, এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, ই বচনের উদ্দেশ্য বিধেয় উভয় পদ ব্যাপ্য, আর আই বচনের উদ্দেশ্য বিধেয় উভয় পদ অব্যাপ্য। দেখো ক্রস চিহ্ন আছে, এটা অব্যাপ্য চিহ্ন। তারপরে ও বচন দেখো, উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। এবার আমরা শুরু করবো, একটা উদাহরণ নেওয়া আছে। দেখো তো এখানে উদাহরণটা দেখো লেখা আছে, সকল মানুষ হয় মরণশীল এবং রাম হয় মানুষ। তো দেখো এইখানে যে সিদ্ধান্ত চেনার নিয়মটা দিয়েছিলাম, এর মধ্যে এই অংশটাতে কানেক্ট করছে। দেখো এবং কিন্তু শব্দ দ্বারা, তো এখানে এবং আছে, এই দুটো বাক্য যদি থাকে এবং কিন্তু শব্দ দ্বারা যদি যুক্ত বাক্য দুটি থাকে, তাহলে সিদ্ধান্ত হবে না। তাহলে আমরা এই বাক্য পাওয়ার সঙ্গে সঙ্গে কি করি, আমরা প্রধান অপ্রধান সিদ্ধান্তে এই অংশগুলো লিখে রাখি, তার্কিক আকারে আমরা লিখে রাখি।
তারপরে আমাদের কি করতে হবে, এবার আমরা দেখেছিলাম এর আগের নিয়মগুলোতে প্রথমে আমরা সিদ্ধান্ত নির্বাচন করেছিলাম, তারপর অপদান, তারপর প্রধান। কিন্তু এখানে ঘটনাটা একদম সম্পূর্ণ আলাদা। তোমাদেরকে জাস্ট বোঝার জন্য আমি দিচ্ছি যে নিরপেক্ষ ন্যায়ে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত যে অনিবার্যভাবে নিশ্চিত হয় তা এখানে তোমরা লক্ষ্য করতে পারবে। তাহলে আমরা কি করবো, এই বাক্য দুটি পরপর সাজিয়ে দেবো। কিভাবে সাজাবো দেখো, এখানে আছে সকল মানুষ হয় মরণশীল, এটাকে আমরা বচন করবো এবং আমরা লিখবো সকল মানুষ হয় মরণশীল। ওকে, তাহলে আমরা এখানে প্রথম প্রধান আশ্রয় বাক্যটি আমরা লিখে ফেললাম। তারপর যে অংশটা আছে সেটা হবে অপ্রধান আশ্রয় বাক্য, লিখে ফেললাম। তো তোমাদের যে আগের যে প্রথাগত নিয়মগুলো ছিল তার থেকে একটু ভিন্ন এই নিয়মটা, তাই না? দেখো একটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তারপর দেখো এখানে কি লিখবো আমরা, রাম হয় মানুষ, রাম হয় মানুষ। এবার আমরা দেখো যে প্রধান আশ্রয় বাক্যে আমরা জানি যে আমরা এখানে কি নির্ণয় করবো, প্রথমে আমরা হেতুপদ নির্ণয় করব। এই প্রধান আর অপ্রধানে যে দুটো পদ থাকবে, মানে যে পদটা থাকবে দুবার ব্যবহার হবে প্রধান আর অপ্রধানে, সেটা হচ্ছে হেতুপদ। এই হেতুপদ এখানে মানুষ আছে, তাহলে আমরা এটাকে এম পদ বলে চিহ্ন করবো। এম পদ অঙ্কন করে ফেললাম, তাহলে আমরা বাকি পদগুলি খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে কি বললাম, উভয় হেতুবাক্যে যে পদে থাকে কিন্তু সিদ্ধান্ত থাকে না তার নাম হচ্ছে হেতুপদ বা এম পদ। ওকে, তাহলে আমরা দেখিয়ে দিলাম যে হেতুপদ এই দুটো। তারপরে প্রধান আশ্রয় বাক্যের গঠন অনুযায়ী কি থাকবে তোমাদের, তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো বিপদ অর্থাৎ সাধ্যপদ। ঠিক আছে, এখানে আমরা সাধ্যপদ লিখবো। তাহলে এটা কি পদ হবে, এটা হবে পক্ষপদ এস। এবার দেখো সিদ্ধান্ত আমরা খুব সহজেই পেয়ে যাব। আমরা জানি যে সিদ্ধান্তে থাকে এস আর পি থাকে, তাহলে আমরা এখানে সিদ্ধান্ত পেয়ে যাব। কি বচন পাবো, এটা এ বচন হবে। দেখো কিভাবে লিখবো, আমরা কি লিখবো, যে রাম হয় মরণশীল। এখানে কি দেবো, রাম হয় মরণশীল। কারণ আমরা জানি যে সিদ্ধান্তে সবসময় এস আর পি কখনোই স্থান পরিবর্তন করে না। তাহলে দেখো খুব সহজে আমরা এটা গঠন করে ফেললাম। এই দুটো বাক্য থেকে একটা সম্পূর্ণ নিরপেক্ষ ন্যায়। এবার আমরা এর সাংকেতিক আকারটা দেখে নেব। তো দেখো প্রধান আশ্রয় বাক্যে এই বচন, অপ্রধান আশ্রয় বাক্যে এই বচন, আর সিদ্ধান্ত এই বচন। আমরা সিদ্ধান্ত থেকে এটা সাজিয়ে নিই, এস পি, তারপরে আছে এস, অপ্রধান আশ্রয় কি আছে এস এম, তারপরে কি আছে, তারপরে আছে এম পি, প্রধান আশ্রয় আছে এম এবং পি। এবার দেখো এইখানে একটা তোমাদেরকে সংস্থান দিয়েছি। সংস্থান কি, হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে ভিন্ন ভিন্ন আকার। তাহলে হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে ভিন্ন ভিন্ন আকার তাকে বলা হয় সংস্থান। তাহলে আমরা সংস্থানটা এই চারটে সংস্থানের মধ্যে প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থান কার সাথে মিলবে দেখে নাও। এখানে কার সাথে মিলছে একবার তোমরা লক্ষ্য করো, এম এর সাথে এম পদটাকে আমরা মিলিয়ে দেবো। তো দেখো এটা উল্টো যেটা বলবো, অর্থাৎ প্রথম সংস্থানে হেতুপদ প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে আর অপ্রধান আশ্রয়ের বিধেয় স্থান থাকবে, সেটা হলো প্রথম সংস্থান। তাহলে আমরা প্রথম সংস্থান নির্ণয় করে ফেললাম। এবার আমরা নির্ণয় করবো ব্যাপ্য ও অব্যাপ্য। তাহলে এখানে দেখো তিনটেই এ বচন আছে, তাহলে আমরা খুব সহজেই এই বচনটাকে আমরা ব্যাপ্য ও অব্যাপ্য নির্ণয় করতে পারবো। কারণ আমরা জানি উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য। আমরা যেহেতু আজকে ক্লাসটি করছি দ্বিতীয় ক্লাস, কি ক্লাস করছি এটা, আমরা কি করব যে আমরা একটা বাক্যকে দুটো আশ্রয় বাক্য থাকুক বা একটা আশ্রয় বাক্য থাকুক বা তিনটেই বাক্য থাকুক, আমরা কিভাবে আমরা এই নিরপেক্ষ ন্যায় আকার সাজাবো এবং তার সংস্থান নির্ণয় করব এবং ব্যাপ্য অব্যাপ্য নির্ণয় করব। আজকে আমরা কিন্তু বৈধতা বিচার করছি না, এর পরবর্তী ক্লাসে আমরা বৈধ না অবৈধ তা নিয়ে আলোচনা করবো এবং মুক্তি নিয়েও আলোচনা করবো, বৈধ মূর্তি এবং অবৈধ মূর্তি নিয়েও আলোচনা করবো। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে দুটো বাক্য থেকে নিরপেক্ষ ন্যায় নির্ণয় করা যায়, ঠিক আছে, এবং তার ব্যাপ্য অল্প এবং তার সংস্থান নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা। এবার আমরা আরেকটা উদাহরণ নিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। এবার দেখো তোমাদের জন্য দ্বিতীয় নম্বর উদাহরণ নিয়ে উপস্থিত হয়েছি। দ্বিতীয় নম্বর উদাহরণটি পড়ে নাও একবার। কি লেখা আছে, এই ন্যায়টি বৈধ কারণ সকল বৈধ ন্যায়ের মতো এটিও তিন পদ বিশিষ্ট। দেখো এখানে দুটো বাক্য আছে, কিন্তু আমরা খুব সহজেই এই বাক্যটাকে আমরা নিরপেক্ষ আদর্শ আকারে রূপান্তরিত করব এবং
আমরা ব্যাপক নির্ণয় করব এবং তার সংস্থান নির্ণয় করে ফেলবো। তো আমরা দেখে নিই একবার, চলো বাম দিকে লক্ষ্য করি কি লেখা আছে, যে সকল বাক্যে সুতরাং অতএব, এখানে কোথাও নেই এটা, তাহলে এটা দেখবো না আমরা। দ্বিতীয়টা যে কারণ যেহেতু কেননা, তাই এখানে কারণ শব্দটা আছে, একবার দেখে নিই। আমরা বলেছিলাম কারণ যেহেতু কেননা পূর্বের বাক্যটি, তাহলে এই বাক্যটি হবে সিদ্ধান্ত। তাহলে এখানে দেখো বাকি সবাই মিলছে না আমাদের, কোনটা মিলছে, এই কারণের সঙ্গে এই অংশটার সঙ্গে মিলছে, তাই আমরা কি করবো, এটা এই পূর্বের অংশটাকে নিয়ে নেবো। সিদ্ধান্তে আমরা কি লিখবো, সিদ্ধান্তে আমরা লিখবো এই ন্যায়টি বৈধ, তাহলে এটা হবে এ বচন, এই ন্যায়টি হয় বৈধ ন্যায়। এটা হচ্ছে এস পদ আর এটা হচ্ছে পি পদ। সিদ্ধান্ত সবসময় উদ্দেশ্য আর বিধেয় এইভাবে অবস্থান করবে। এবার আমাদের খুঁজে বার করতে হবে এই ন্যায়টি। তাই এখানে কি বলছে দেখো, কারণ সকল বৈধ ন্যায়ের মতো এটিও 3 পদ বিশিষ্ট। তো এটিও বলতে কোনটা, এটিও 3 পদ বিশিষ্ট, এটিও বলতে এই ন্যায়টি। তাহলে এটা আমাদের অপদানাশ্রয় বাক্য আমরা পেয়ে যাচ্ছি। কি লিখবো আমরা, এই ন্যায়টি হয়, এই ন্যায়টি হয় 3 পদ বিশিষ্ট। ওকে, তাহলে এই ন্যায়টি আমরা কি দাঁড়াবো, এটা এস পদ আর এটা হচ্ছে এম পদ। এম আর পি দিয়ে একটা বাক্য গঠিত হয়, সেটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। খুব সহজে আমরা গঠনটা বুঝতে পারছি এম আর পি দিয়ে। তাহলে এটা কি লিখবো আমরা, সকল বৈধ ন্যায় হয় 3 পদ বিশিষ্ট। সকল বৈধ ন্যায় হয় 3 পদ বিশিষ্ট। এবার দেখো বৈধ ন্যায়টা আমরা কি বলছিলাম, পি পদ, আর 3 পদ বিশিষ্ট হচ্ছে এম পদ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আমরা যদি সকল 3 পদ বিশিষ্ট হয় বৈধ ন্যায়, এই কথাটা বললে পারে হতো না? না, এখানে অর্থের পরিবর্তন হবে, কারণ প্রত্যেকটা বৈধ ন্যায় হবে 3 পদ বিশিষ্ট, কিন্তু 3 পদ বিশিষ্ট সবসময় যে বৈধ হবে এরকম কথা নয়। আমরা একটা কথা জেনেছিলাম যে সব বচনই বাক্য, কিন্তু সব বাক্য বচন নয়। অনুরূপভাবে সব বৈধ ন্যায় 3 পদ বিশিষ্ট, কিন্তু সব 3 পদ বিশিষ্ট বৈধ ন্যায় নয়। তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এই কথাটা, আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাইলাম। তো দেখো এখানে কি সুন্দরভাবে আমরা এটার আকার মানে সংস্থানটা নির্ণয় করব এবং ব্যাখ্যা নির্ণয় করব। যদি আমরা এরকম করতাম, এই প্রধান আশ্রয় সকল 3 পদ বিশিষ্ট হয় বৈধ ন্যায়, সেই ক্ষেত্রে দেখো বাক্যগত অর্থ পরিবর্তন হতো, কারণ এখানে তো স্পষ্টই বলে দিয়েছে যে বৈধ ন্যায় হচ্ছে 3 পদ বিশিষ্ট, কিন্তু সব 3 পদ বিশিষ্ট বৈধ ন্যায় হতে পারে না, কিন্তু সকল বৈধ ন্যায় 3 পদ বিশিষ্ট হবেই হবে, এটা বোঝানো হয়েছে জোর দিয়ে এখানে। তাহলে আমরা সাংকেতিক আকারটা দেখে নিই, 3টেই এ বচন, আমরা এই বচনটা আমরা লিখে ফেলি, ঠিক আছে? তাহলে আমরা কি করবো, এখানে আমরা সিদ্ধান্তে এস পি, অপদান আছে এস এম, তারপর হচ্ছে প্রধান হিসেবে পি। এবার দেখো এই আকারের সাথে কোনটার সঙ্গে মিলবে আমরা দেখিনি, এম এর সঙ্গে এমটা মিলিয়ে দিই। তাহলে এটা কি হতে পারে, এটা কোন সংস্থান হতে পারে, দেখো এটা হবে দ্বিতীয় সংস্থান। দ্বিতীয় সংস্থানে হেতুপদ উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থান থাকে। আবার বলছি, দ্বিতীয় সংস্থানে হেতুপদ উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকে। তাহলে আমরা উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থান যখন হেতুপদ থাকবে জেনে যাবো এটা দ্বিতীয় সংস্থান। এবার আমরা ব্যাপ্য অব্যাপ্য নির্ণয় করব। 3টেই এ বচন আছে এখানে 3টেই এ বচন, তাই এ বচনের ফর্মুলা আমরা করবো। এখানে ফর্মুলাটা দেখো, এ বচনের উদ্দেশ্য বা ব্যাপ্য বিধেয় পদ অব্যাপ্য, উদ্দেশ্য বা ব্যাপ্য বিধেয় পদ অব্যাপ্য, উদ্দেশ্য বা ব্যাপ্য বিধেয় পদ অব্যাপ্য। খুব সহজে দেখো আমরা এই দুটো বাক্য থেকে আমরা নিরপেক্ষ ন্যায়ের আকারটি আমরা অঙ্কন করে ফেললাম। তাহলে খুব সহজেই আমরা দুটো বাক্য থেকে নিরপেক্ষ ন্যায় নির্বাচন করতে পারবো। আর একটা উদাহরণ দেওয়া যাক। এবার দেখো 3 নম্বর উদাহরণটি। 3 নম্বর উদাহরণটি কি লেখা আছে, সে সুখী কেননা সে ধার্মিক। এখানে দেখো দুটো বাক্যই আছে, এখানে আছে সে সুখী একটা বাক্য আর সে ধার্মিক। তাহলে আমরা সিদ্ধান্ত চেনার নিয়মে চলে যাব। এই যেখানে কেননা শব্দ আছে তাকে আমরা ইন্ডিকেট করে রাখলাম। তো দেখো এখানে আছে দেখো কেননা, তাহলে কেননার পূর্বের বাক্যটি কোনটা, কেননার পূর্বের বাক্যটি হচ্ছে এই অংশটা, সে সুখী। তাহলে আমরা খুব সহজেই আমরা যদি পাশে এরকম হয়ে লিখে রাখি, তাহলে খুব সহজেই নিরপেক্ষ ন্যায়
মানে কি আমরা প্রধান অপ্রধান সিদ্ধান্ত খুব সহজেই এবং অঙ্কনও করতে পারবো, ব্যাপক নির্ণয় করতে পারবো। তো তোমাদেরকে যেইভাবে দেখাচ্ছি আমি, কোথাও স্কিপ করবে না, এই ভিডিওগুলো দেখো, তোমরা অবশ্যই দর্শন শিখে যাবে, নিরপেক্ষ ন্যায় খুব সহজেই শিখে যাবে, আমি গ্যারান্টি দিলাম। তো দেখো এখানে আমরা সে সুখী বাক্যটি হ্যাবাচক আছে, এর বচন হবে সে হয় সুখী ব্যক্তি, এসপ্লট আর এটা যে বিপদ। আবার সে কোথায় আছে, সে ধার্মিক, এটা কি বচন হবে, সে হয় ধার্মিক। এটা হচ্ছে এসপ্লট, এটা হচ্ছে এমপদ। তো এবার তোমাদের প্রশ্ন, স্যার আগে ধার্মিক লিখবো না সুখী লিখবো? দেখো সংক্ষিপ্ত ন্যায় অনুমান বেশিরভাগ ক্ষেত্রে বৈধই হয়, তাহলে অবৈধ করলে কোনো দোষ নাই, তা আমরা অবৈধ করতে পারি, এক্ষেত্রে বৈধ, কারণ এখানে অর্থের কোনো পরিবর্তন হবে না। তবে আমরা করতে পারি তাহলে সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক। ওকে, তাহলে এখানে দেখবো আমরা সুখী ব্যক্তি কি লেখা ছিল, সুখী ব্যক্তি হচ্ছে পি আর ধার্মিক হচ্ছে এম। ওকে, আমরা এবার খুব সহজেই আমরা এই সংস্থানটা নির্ণয় করে ফেলবো। সংস্থান দেখো সিদ্ধান্তে লেখা আছে এসপি, আমরা এখানে এস আর পি লিখে ফেললাম, তারপর অবদান আসতে বাক্যে আছে এস এম লিখে ফেললাম, তারপর প্রধান আসতে বাক্যে পি এম লিখে ফেললাম, এম এর সঙ্গে এমটা মিলিয়ে দাও। এবার দেখো এখানে দ্বিতীয় সংস্থানটা কি আছে, হেতুপদ যদি উভয় আসতে বাক্যে বিধেয় স্থান থাকে তাহলে সেটা হবে দ্বিতীয় সংস্থান। আগেরটাও যেমন ছিল একই রকম আছে, দেখো এখানে আকারটা, তাহলে এখানে হেতুপদ উভয় আসতে বাক্যে বিধেয় স্থান আছে, তাই এটা হবে দ্বিতীয় সংস্থান। কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান। এবার এটা আমরা ব্যাপ্য অব্যাপ্য নির্ণয় করব। দেখো এই বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, এই বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, তাহলে আমরা খুব সহজেই এটাকে আমরা নির্ণয় করব। উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য। তাহলে এইটা মুখস্থ রাখতে হবে তোমাদের, না? এই বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, এই বচনের ব্যাপ্য, তাহলে যেমন আকারটা আসবে সেইভাবে আমরা ব্যাপ্য নির্ণয় করব। এবার অনেকের মতে এটা এইভাবে তো হতে পারতো, সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী, ঠিক আছে? তো অনেক বই আবার এটাকে এইভাবে লেখা আছে যে সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী, ঠিক আছে? তো তোমাদের ঘাবড়াবার কোনো এখানে দোষ। এইরকম ক্ষেত্রে যখন দুটো অর্থকেই আমরা প্রাধান্য দিতে পারি, এই ক্ষেত্রে দুটো অর্থই প্রাধান্য দিতে পারি, তবে একটা কম বেশি আমরা লক্ষ্য করতে পারি। এই ক্ষেত্রে আমরা যদি এরকম করে দিই, কেউ যদি এরকম করে দেয় সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী, তাহলে কাটতে পারবে না, তবুও কাটতে পারবে না। তোমরা তাহলে দ্বিতীয়টাও করে দিতে পারো এভাবে, যে তোমরা এটা করে দিতে পারো, ওটা হবে একদম 100% বৈধ হবে, ঠিক আছে? তবে দোষ করলে কোনো ক্ষতি নেই। তো আমি বলবো তোমাদেরকে সংক্ষিপ্ত ন্যায়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই বৈধ হয়, কিন্তু তোমরা অবৈধ করলে ডেফিনেট জানবে সেটাই সঠিক হচ্ছে, এটা আমি তোমাদেরকে বলে রাখলাম। কিন্তু তার আগের যে উদাহরণটি বলেছিলাম, সেই উদাহরণটি কিন্তু কথাটা বলেছিলাম তোমাদের একদম সম্পূর্ণ বাক্যটা পাল্টে যাচ্ছে, অর্থটাই পাল্টে যাচ্ছে, তাই সেখানে আমরা অবৈধই করেছি আমরা, যে এই ন্যায়টি বৈধ কারণ এটি বৈধ ন্যায়ের মতো 3 পদ বিশিষ্ট। ওই ক্ষেত্রে কিন্তু অর্থটাই পাল্টে যাচ্ছে, কিন্তু এখানে অর্থটা পাল্টানোর কোনো ব্যাপার থাকছে না এখানে, ঠিক আছে? তাই আমরা এটাকে এভাবেও লিখতে পারি, সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী। যখন এভাবে লিখবে সেটা প্রথম শাস্ত্রে বৈধ ব্যক্তি হবে। এবার আমরা আর একটা উদাহরণ, এবার দেখো 4th নম্বর উদাহরণটি হাজির হয়েছি। 4th নম্বর উদাহরণে কি লেখা আছে একবার দেখে নেওয়া যাক। সে সুখী হতে পারে না কেননা সে অসৎ। এই বাক্যটি থেকে আমরা সিদ্ধান্ত বার করব কিভাবে, আবার আমরা এক ঝলক দেখে নিই। তো এইখানে দেখো কেননা আছে, তো এখানেও কেননা আছে, দেখো এখানেও কেননা আছে, এখানেও আছে কেননা। কেননা থাকলে পারে তার পূর্বের অংশটি হবে সিদ্ধান্ত। তার আমরা দেখতে পাচ্ছি সে সুখী হতে পারে না, এই বাক্যটি হবে সিদ্ধান্ত। তো চলো লিখে ফেলা যাক, এটা কি বচন হবে, যেহেতু বাক্যটি নাবাচক আছে, ঠিক আছে? তো সে নয় সুখী ব্যক্তি, স্পদ, এটা হচ্ছে বিপদ। এবার তোমরা এই স্পদটাকে খুঁজে, কোথায় আছে? এই তো এখানে আছে, সে অসৎ, এটা হচ্ছে হ্যাবাচক বাক্য আছে, তাই এটা এ বচন হবে। সে হয় অসৎ ব্যক্তি, এস আর এটা হচ্ছে এম। এবার আমরা খুব সহজেই দেখো
এই দুটো পদ থেকে আমরা প্রধান আশ্রয় বাক্য নির্ণয় করে ফেলবো। তো এইখানে তোমাদের দেখো যে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি সিদ্ধান্ত তোমাদের নাবাচক হয় তাহলে প্রধান বা অপ্রধানের মধ্যে অবশ্যই একটা নাবাচক বচন থাকবে। তাই এটা তো হ্যাবাচক হয়েছে, তাহলে এটা অবশ্যই নাবাচক হবে। তাহলে তোমাদেরকে খুব সহজে আরেকটা জিনিস শিখালাম, ঠিক শিখালাম, যদি সিদ্ধান্ত যদি নাবাচক হয় তাহলে প্রধান বা অপ্রধানের মধ্যে যে কোনো একটা নাবাচক হবে। তাহলে এখানে অপ্রধান তো হ্যাবাচক, তাহলে এটা অবশ্যই নাবাচক, তাহলে এটা অবশ্যই আমরা দেখব ই বচন হবে। এবার আমরা কি লিখবো? তাহলে আমরা কি লিখবো? কোনো অসৎ ব্যক্তি নয় সুখী, কোনো অসৎ ব্যক্তি নয় সুখী ব্যক্তি। কিন্তু আমরা যদি এরকম লিখতাম, কোনো সুখী ব্যক্তি নয় অসৎ, কোনো সুখী ব্যক্তি নয় অসৎ, এটাও তো লেখা যেত, তাই না? এটাও তো লেখা যেত, তাহলে আমরা লিখতেই পারি। কিন্তু এই ক্ষেত্রে আমরা লিখবো যে কোনো অসৎ ব্যক্তি নয় সুখী। আমি যদি লিখে ফেলি এটা কোনো অসৎ ব্যক্তি নয় সুখী, তাহলে কি ভুল হবে? এটাও ভুল হবে না। কিন্তু অনেকে ভুল ভাবে যে এটা না, ভুল হতে পারে। তো আমরা এখানে একবার লিখে নিই যে অপ্রধান আশ্রয় কি লেখা আছে? এস এম, আর প্রধান আশ্রয় কি হবে? অসৎ ব্যক্তি এম, আর সুখী ব্যক্তি হচ্ছে পি। তাহলে এটা হবে এম আর এটা পি। এম এর সঙ্গে এমটা মিলিয়ে দাও, তাহলে এটা দেখতে কেমন দেখো তো? উল্টো জেটের মতো। আমরা বলেছিলাম প্রথম সংস্থান কেমন দেখতে হবে? উল্টো জেটের মতো। দেখো এখানে লেখা আছে উল্টো জেটের মতো, এটা হচ্ছে প্রথম সংস্থান। তাহলে এখানে মিলে গেছে এটা, তাহলে এটা হচ্ছে প্রথম সংস্থান। তাহলে প্রথম সংস্থানে হেতু প্রধান আশ্রয় উদ্দেশ্য স্থানে আর অপ্রধান আশ্রয় বিধেয় স্থান থাকবে। আচ্ছা, এবার ব্যাপক নির্ণয় করবো। এটা যেহেতু কি বচন আছে, এটা ই বচন, এ বচন, ই বচন আমরা দেখতে পাচ্ছি। তো খুব সহজে আমরা এখানে ব্যাপক নির্ণয় করবো। তো ই বচন দেখো উভয় পদ ব্যাপ্য, ই বচনের উভয় পদ ব্যাপ্য। তাহলে আমরা ই বচনটা আমরা উভয় পদটা নির্ণয় করে নিই। তারপর জানো এই বচন আমরা কি দেবো? উদ্দেশ্যপদ বাক্য, বিধফল বাক্য, উদ্দেশ্যপদ বাক্য, বিধফল বাক্য। আমরা খুব সহজে দেখো ব্যাপক বাক্য নির্ণয় করলাম এই রেখাচিত্রের মাধ্যমে। এই গ্রাফটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবা। আমরা এখানে দিয়েছি কেন? তোমাদের প্রাথমিক অবস্থায় বোঝার জন্য। তোমাদের মুখস্থ গেলে তো আর কোনো ব্যাপার নাই। এই বচন উদ্দেশ্যপদ বাক্য, বিধফল বাক্য, ই বচন উভয় পদ বাক্য, আই বচনের উভয় পদ অব্যাপ্য, ও বচনের উদ্দেশ্য নয় বিধফল বাক্য। এটা মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। তা আমি তোমাদের এখানে দিয়েছি কেন? তোমরা যখন করবে এইবার যদি মুখস্থ নয় তাহলে পাশে রাখবে, পাশে রেখে এটা করবে, ব্যাপক নির্ণয় করবে। যদি আমরা এটাকে এইভাবে লিখি যে ধরে নাও আমি এইভাবে লিখছি, এখানে লিখছি আমি তোমাদের কোনো সুখী ব্যক্তি নয় অসৎ ব্যক্তি। এইভাবে লিখলে কি কোনো ক্ষতি আছে? তো একবার দেখে নিই। সুখী ব্যক্তি হচ্ছে বিপদ, আর অসুখী ব্যক্তি হচ্ছে অসৎ ব্যক্তি হচ্ছে এম পদ। এই ক্ষেত্রেও ন্যায়টা কিন্তু বৈধ হয়ে যাবে, এই ক্ষেত্রেও ন্যায়টা কি হবে? বৈধ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রেও বৈধ হয়ে যাচ্ছে, কোনো পার্থক্য থাকছে না। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। যদি কেউ এইভাবে লিখে থাকো তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই। তাই এইগুলো নিয়ে কোনো টেনশন করবে না যে আমরা কোন বাক্যটা আগে লিখবো। কিন্তু দেখবে যেখানে একটা বাক্য লিখলে পারে তার অর্থটাই পাল্টে যাচ্ছে। যেমন তোমাদের দ্বিতীয় উদাহরণটা করেছিলাম, দ্বিতীয় উদাহরণটা অর্থ পাল্টে যাচ্ছে বলে আমাদের একটাই বাক্য তৈরি করেছিলাম। দেখবে যে অনেক বইয়ে, যে অনেক সহায়িকা বা অনেক টেক্সট বইয়ে তোমাদের এই ধরনের সমাধান। নিরপেক্ষ ন্যায়ের যে দোষগুলি রয়েছে সেই দোষগুলি কি কি দোষ রয়েছে দেখো। নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন দোষ আজ থেকে তোমাদের চারিপদ ঘটিত দোষ বা চারিপদ জড়িত দোষ, তারপর হচ্ছে অব্যাপ্য হেতু দোষ, অবৈধ শব্দ দোষ, অবৈধ পক্ষ দোষ, দুটি নর্থ আশ্রয় বাক্য জড়িত দোষ এবং বিশেষ আশ্রয় বাক্য জড়িত দোষ। আজকে এই দোষগুলি কিভাবে হয়, কেন হয় তা বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। একটি ক্লাসে নিরপেক্ষ ন্যায়ের সমস্ত দোষ তোমরা জেনে যাবে, বুঝে যাবে, আমি কথা দিলাম। এই ইউটিউবে প্রথম তোমরা ইউটিউব সার্চ করে দেখবে একসাথে সমস্ত দোষ ব্যাখ্যা ইউটিউবে কোথাও নেই, আমি কথা দিলাম। আর একটা কথা, আমার লেখা আমি যে তোমাদের দর্শন পড়াই দীর্ঘদিন ধরে, তার জন্য আমি একটা ছোট্ট বই তোমাদেরকে উপহার দেবো। বইটি হচ্ছে উচ্চ মাধ্যমিক দর্শন এক্সাম গাইড। এই বইটি আমার লেখা, আমার সম্প্রদায়ে প্রকাশিত হয় প্রতি বছর। এই বইটি 2022 ছাত্রছাত্রীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
কেন গুরুত্বপূর্ণ, এই বই কী কী আছে তা আজকের ভিডিওতে তোমরা অবশ্যই কিছুটা হলেও দেখতে পাবে। এই বইটিতে রয়েছে বিগত সালের অর্থাৎ 2015 থেকে 2020 সালের সমস্ত প্রশ্নোত্তর, সংসদ নমুনা প্রশ্নোত্তর এবং অধ্যায়ভিত্তিক এমসিকিউ, এসিকিউ এবং যে অধ্যায়গুলোতে বড় প্রশ্ন নির্বাচিত তার সম্পূর্ণ উত্তর ব্যাখ্যা সহ দেওয়া আছে এবং কিভাবে তুমি দর্শনটা বুঝবে এবং কিভাবে তুমি ডাউট ক্লিয়ার করবে তার বিস্তারিত আলোচনা এই বইয়ে দেওয়া আছে। এই ছোট্ট বইটি তোমরা অনলাইন ফ্লিপকার্টে যাও এবং এইচএস এক্সাম গাইড সাজেশন বই লেখো, চলে আসবে, অথবা আজকের ভিডিও ডেসক্রিপশনে এই বইয়ের লিঙ্কটি দেওয়া থাকবে, অথবা আমার সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমেও এই বইটি সংগ্রহ করতে পারবে। মাত্র 120 টাকার বিনিময়ে, মাত্র 120 টাকার বিনিময়ে একটা সুন্দর বই তোমাদের হাতে তুলে দিতে পারবো। আমি কথা না বেরিয়ে সরাসরি চলে যাচ্ছি উদাহরণে। তো দেখো এখানে একটি উদাহরণ নিয়েছি। এই উদাহরণটি তোমরা অবশ্যই আমার বলার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় লিখে নাও, অথবা পজ করে তোমরা এই খাতায় লিখে নাও, তাহলে তোমরা বিস্তারিতভাবে এই ভিডিওটি তোমরা বুঝতে পারবে এবং এই ধারণটি নিতে পারবে। তো দেখো এখানে লেখা আছে উদাহরণটি, কলকাতা ভারতের অন্তর্গত, দুবাই ভারতের অন্তর্গত নয়, সুতরাং দুবাই কলকাতার অন্তর্গত নয়। আমরা জানি যে বাক্যটি সুতরাং দিয়ে শুরু হবে সেই বাক্যটি হবে সিদ্ধান্ত। এখানে দেখতে পাচ্ছি সুতরাং দিয়ে দুবাই কলকাতার অন্তর্গত নয়, এটা সিদ্ধান্ত। আমরা সিদ্ধান্তে লিখেছি দেখো এই বছর দুবাই নয় কলকাতার অন্তর্গত। ওকে, দুবাই নয় কলকাতার অন্তর্গত, এটাকে আমরা পক্ষপদ এস আর এই কলকাতার অন্তর্গত এটা শব্দপদ পি। এবার আমরা এই দুবাইটা যে বাক্যে থাকবে সেটাই হবে অপধান আশ্রয়। দুবাই কোথায় আছে দেখো, দুবাই ভারতের অন্তর্গত নয়, তবে এখানে অপধান আশ্রয় লিখেছি আমরা। অপধান আশ্রয় কি লিখেছি দেখো, ই বচন লিখেছি, দুবাই নয় ভারতের অন্তর্গত, তাহলে দুবাই হচ্ছে পক্ষপদ এস আর ভারতের অন্তর্গত এটা হচ্ছে হেতুপদ এম। এবার যে বাক্যটি পড়ে আছে দেখো, কলকাতা ভারতের অন্তর্গত, অর্থাৎ সাধ্যপদ পি আর হেতুপদ এম দিয়ে যে বাক্যটি থাকবে সেটা হবে প্রধান আশ্রয় বাক্য। তো কি লেখা আছে কিন্তু দেখো, এ বচন হবে এটা কলকাতা ভারতের অন্তর্গত, তাহলে এটা এ বচন হবে, এটা প্রধান আশ্রয় বাক্য, কলকাতা হয় ভারতের অন্তর্গত। তাহলে আমরা দেখেছিলাম যে ভারতের অন্তর্গত সেটা হচ্ছে এম পদ। এবার দেখো এখানে হচ্ছে কলকাতার অন্তর্গত, এখানে কলকাতা, তাহলে এটা কিন্তু পি পদ নয়, আমরা দেখতে পাচ্ছি এটা পি পদ নয়। তাহলে এখানে একটা নতুন পদ সৃষ্টি হয়েছে। তো আমরা জানি যে নিরপেক্ষ ন্যায়ের নিয়মে বলা হয়েছে প্রতিটি ন্যায় অনুমানে 3টি করে পদ থাকবে, এর কমও নয় এর বেশি নয়। আমরা যে উদাহরণটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে 1 নম্বর, চারিপদ ঘটিত দোষ কখন কিভাবে হয় কেন হয় তা বিস্তারিত আলোচনা করছি এটা। তো দেখে নাও যে প্রত্যেকটা ন্যায় অনুমানে 3টি করে পদ থাকবে, এর বেশিও নয় এর কমও নয়, কিন্তু এই যুক্তিতে 3টি পদের বদলে 4টি পদ রয়েছে। পদগুলি দেখো তোমরা এখানে দেখতে পাবে। 1 নম্বর হচ্ছে কলকাতা, 2 নম্বর হচ্ছে ভারতের অন্তর্গত, 3 নম্বর হচ্ছে দুবাই, আর 4 নম্বর হচ্ছে কলকাতার অন্তর্গত। তাহলে আমরা খুব সহজেই এই 4টি পদ পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে কলকাতা, এটা হচ্ছে কলকাতা, 2 নম্বর হচ্ছে ভারতের অন্তর্গত, তের অন্তর্গত, 3 নম্বর হচ্ছে দুবাই, 4 নম্বর হচ্ছে কলকাতার অন্তর্গত। দেখো কলকাতা আর কলকাতার অন্তর্গত এক পদ নয়, তাই এটি 4 পদ দোষে বা 4 পদ ঘটিত দোষে বা 4 পদ জনিত দোষে দুষ্ট। তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা লিখব, আলোচ্য অবরোহণে আইনুমানটি 4 পদ ঘটিত দোষে দুষ্ট, কেননা এখানে 3টি পদের বদলে 4টি পদ রয়েছে। পদগুলি হলো 1 নম্বর কলকাতা, 2 নম্বর ভারতের অন্তর্গত, 3 নম্বর দুবাই, 4 নম্বর হচ্ছে কলকাতার অন্তর্গত। কলকাতা আর কলকাতার অন্তর্গত এক পদ নয়, কলকাতা আর কলকাতার অন্তর্গত এক পদ নয়, তাই এটি 4 পদ ঘটিত বা 4 পদ জনিত দোষে দুষ্ট। দেখো 2 নম্বর উদাহরণটি নিয়েছি। 2 নম্বর উদাহরণে কি লেখা আছে একবার দেখে নাও। দেখো, সে অবশ্যই ভীরু কারণ সে অসৎ এবং কেবলমাত্র অসৎ লোকেরাই ভীরু। এই বাক্যটিতে সিদ্ধান্ত হচ্ছে, কারণের পূর্বে যে বাক্যটি রয়েছে সেই বাক্যটি হবে সিদ্ধান্ত। তো সে অবশ্যই ভীরু, এটা আমরা সিদ্ধান্ত পাবো।
এই বাক্যটা হ্যাবাচক আছে, তাই এ বচন হবে। দেখো সিদ্ধান্ত আমরা লিখেছি, এ বচন। সে হয় ভীরু ব্যক্তি, সে হচ্ছে এস পদ আর ভীরু ব্যক্তি হচ্ছে পি পদ। তারপর আমরা সেকে আবার আমরা খুঁজে বার করব, সেটা হবে অপদার্থ, সে অসৎ। তো এটা এই বচন হবে, সে হয় অসৎ ব্যক্তি। এটা হচ্ছে এস পদ আর এটা হচ্ছে এম পদ। বাকি থাকছে কেবলমাত্র অসৎ লোকেরাই ভীরু। এই যে কেবলমাত্র আছে, তার জন্য কি হবে, এই বাক্যটার উদ্দেশ্যভেদে পরিবর্তন হবে এবং এ বচন হবে। আমরা এ বচন লিখেছি সকল ভীরু ব্যক্তি হয় অসৎ। দেখো এটা অসৎ প্রথমে ছিল আর ভীরু ব্যক্তি পরে ছিল। যেহেতু এই কেবলমাত্র শব্দটা আছে, তার জন্য আমরা কি করবো, উদ্দেশ্য চিহ্ন করবো। কি লিখবো, সকল ভীরু ব্যক্তি হয় অসৎ। তো ভীরু ব্যক্তি এখানে কি আছে, অসৎ ব্যক্তি কি আছে কেন, তো ভীরু ব্যক্তি আছে পি আর অসৎ ব্যক্তি হচ্ছে আছে এম দোষ। তো অব্যাপ্য হেতু দোষ কখন হয়, কিভাবে হয়, এক্ষুনি জেনে যাবে। তো কিভাবে হয়, যে প্রতিটি ন্যায় অনুমানে দুটি আশ্রয় বাক্যে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। তাহলে বৈধ ন্যায় অনুমানের নিয়ম অনুযায়ী হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। হেতুপদ যদি উভয় আশ্রয় বাক্যে একবার ব্যাপ্য না হয়, সেক্ষেত্রে যে দোষ করবে তার নামই হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। তো এই যুক্তিটা দেখো কি দোষ হয়েছে। এবার আমরা কি করব, আমরা ব্যাপ্য অব্যাপ্য নির্ণয় করবো। যেহেতু এখানে তিনটেই এ বচন আছে, তো আমরা জানি উদ্দেশ্য বা ব্যাপ্য, বিধপদ, অব্যাপ্য। তো আমরা এটাকে একবারে ক্লিয়ার করে নিয়ে এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ, অব্যাপ্য। দেখো উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ, অব্যাপ্য, উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ, অব্যাপ্য, অনুরূপভাবে এটা তাই হবে। তো দেখো হেতুপদ এখানে উভয় আশ্রয় বাক্যে হেতুপদ এ বচনের বিধেয় স্থান থাকায় একবার ব্যাপ্য হয়নি, কারণ এ বচনের বিধপদ ব্যাপ্য নয়। অব্যাপ্য থাকার কারণে এটা হেতু দোষ ঘটবে। কারণ বলা আছে যে উভয় আশ্রয় বাক্যে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, কিন্তু এখানে দেখো হেতুপদ একবারও ব্যাপ্য হয়নি। যেহেতু হেতুপদ উভয় আশ্রয় বাক্যে একবারও ব্যাপ্য হয়নি, এই ক্ষেত্রে যে দোষ ঘটবে তার নাম হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। তাহলে অব্যাপ্য হেতু দোষ কখন ঘটে, নিরপেক্ষ ন্যায়ের উভয় আশ্রয় বাক্যে যদি হেতুপদ একবারও না ব্যাপ্য হয়, সেক্ষেত্রে যে দোষ ঘটবে তার নাম অব্যাপ্য হেতু দোষ। তো আলোচ্য উদাহরণটি দেখতে পাচ্ছ, প্রধান আশ্রয় বাক্যে হেতুপদ বিধেয় স্থানে রয়েছে অসৎ ব্যক্তি, এবং অপ্রধান আশ্রয় বাক্যে হেতুপদ বিধেয় স্থানে রয়েছে অসৎ ব্যক্তি, এবং উভয় পদ যেহেতু এখানে ব্যাপ্য হয়নি, তাই এটি অব্যাপ্য হেতু দোষে দুষ্ট। ক্লিয়ার হয়ে গেছে তোমরা। তাহলে হেতু দোষ কখন ঘটে তোমরা জানলে, যে নিরপেক্ষ ন্যায় উভয় আশ্রয় বাক্যে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, কিন্তু হেতুপদ যদি একবার ব্যাপ্য নয়, এক্ষেত্রে যে দোষ করবে তার নাম অব্যাপ্য হেতু দোষ। এবার আমরা 3 নম্বর উদাহরণ নিয়ে আলোচনা করব, অবৈধ সাধ্য দোষ কখন ঘটে। তো চলো অবৈধ সাধ্য দোষ কখন ঘটে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবার আমরা 3 নম্বর উদাহরণ নিয়ে চলে এসেছি। 3 নম্বর উদাহরণটা তোমরা বুঝে গেছে। এবার কি করব, আমরা অবৈধ সাধ্য দোষ বার করব। তো খুব সহজেই অবৈধ সাধ্য দোষ তোমাদেরকে বার করে দেখাবো। তবে অবৈধ সাধ্য দোষ কখন ঘটে বা কিভাবে অবৈধ সাধ্য দোষ ঘটে তা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। কেন, তোমাদেরকে সাধ্য দোষ কিভাবে ঘটবে তা আমি এইখানে দেখিয়ে দেবো। তো আগে জেনে নাও, যদি প্রধান আশ্রয় বাক্যের সাধ্য পদ পি অব্যাপ্য হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যায়, অর্থাৎ প্রধান আশ্রয় বাক্যে সাধ্য পদ ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হলে যে দোষ ঘটবে তার নাম হচ্ছে অবৈধ সাধ্য দোষ। কি বললাম, প্রধান আশ্রয় বাক্যে সাধ্য পদ পি ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হলে যে দোষ ঘটবে তার নাম অবৈধ সাধ্য দোষ। এই গ্রাফটা মনে রাখবে তোমরা, তাহলে তোমরা খুব সহজেই দেখবে অবৈধ সাধ্য দোষ বেড়ে যাবে। তো এই বাক্যটি পড়ে নিয়ে একবার দেখো কি লেখা আছে, সক্রেটিস মানুষ, প্লেটো সক্রেটিস নন, সুতরাং প্লেটো মানুষ নন। তোমরা জানো সুতরাং দিয়ে যে বাক্যটি থাকবে সেই বাক্যটি হবে সিদ্ধান্ত। আমরা খুব সহজেই সিদ্ধান্ত পেয়ে যাব, প্লেটো মানুষ নন, এখানে নন আছে তাই এটা ইবচন হবে। তা দেখো আমরা সিদ্ধান্তে ইবচন করছি, প্লেটো নন মানুষ, প্লেটো হচ্ছে এস পদ আর মানুষ হচ্ছে পি পদ। এবার প্লেটো যে বাক্যে থাকবে সেটা হবে অপদান আশ্রয় বাক্য। প্লেটো সক্রেটিস নন, এটাও নাবাচক আছে, নন আছে, এটাও ইবচন হবে। প্লেটো নন সক্রেটিস, এটা ইবচন হবে অপদান আশ্রয় বাক্যে, প্লেটো নন সক্রেটিস। প্লেটো হচ্ছে এস পদ আর সক্রেটিস হচ্ছে এন পদ। অবশিষ্ট থাকছে এই বাক্যটি, কোন বাক্যটি, সক্রেটিস মানুষ। এটা হ্যাবাচক আছে, তার জন্য আমরা প্রধান আশ্রয় বাক্যে ইবচন করব, সক্রেটিস হন মানুষ, সক্রেটিস হন মানুষ। এবার আমরা সক্রেটিস দিকে নেব এম পদ আর মানুষ হচ্ছে পি পদ। তোমরা জানো
আমরা যখন নিরপেক্ষ ন্যায় পেয়ে যাব আকারটি, এবার আমরা কি করব, আমরা ব্যাপ্য অব্যাপ্য নির্ণয় করব। আমরা এখানে দেখব এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, আর ই বচনে দেখো উভয়পদ ব্যাপ্য। ই বচনের উভয়পদ ব্যাপ্য। এখানে কোন দোষ ঘটেছে তুমি কিভাবে চিনবে? দেখো এই গ্রাফটির সঙ্গে মিলে যাচ্ছে, তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো। প্রধানাশ্রয় বাক্যের সাধ্যপদ পি ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, কাজে এটা নিয়ম বিরুদ্ধ, তাই পি পদ অর্থাৎ সাধ্যপদে দোষ ঘটেছে। আর একটা সহজ নিয়ম, সিদ্ধান্তে যে পদ ব্যাপ্য তাকে আশ্রয় বাক্যে ব্যাপ্য হতেই হবে। সিদ্ধান্তে যে পদ ব্যাপ্য তাকে আশ্রয় বাক্যে হতেই হবে, কিন্তু এখানে হয়নি, তাই এটি দোষ ঘটেছে। যেহেতু এটা পি পদ দোষ ঘটেছে, তাই এটি অবৈধ অবৈধ সাধ্য দোষে দুষ্ট। তাহলে আলোচ্য অবরোহ ন্যায়ানুমানটিতে অবৈধ সাধ্য দোষ ঘটেছে, কারণ প্রধান আশ্রয় বাক্যের সাধ্যপদ পি ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, কাজে এটি ন্যায় নিয়ম বিরুদ্ধ। যেহেতু এটি বিপদের নিয়ম লঙ্ঘিত হয়েছে, তাই এটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট। আমি খুব সংক্ষেপে আলোচনা করছি, কারণ হচ্ছে আমাকে সমস্তটাই শেষ করতে হবে। তো তোমাদের এর আগে আমার অনেক ভিডিও আছে বিস্তারিত ব্যাখ্যা সহ, তোমাদের পক্ষ দোষ, সাধ্য দোষ, হেতু দোষ, চারিপর্যন্ত দোষ, সমস্ত ব্যাখ্যা সহ আছে। তোমাদেরকে আমি একটা ভিডিওতে আজকে তুলে ধরবো, তাই আমি খুব সংক্ষেপে বলছি। তাহলে আবার আমরা পরে উদাহরণ নিয়ে আলোচনা করবো। 4 নম্বর উদাহরণ অবৈধ পক্ষদোষ কখন কিভাবে ঘটে, চলো দেখে নেওয়া যাক। 4র্থ নম্বর উদাহরণটা তোমরা বুঝতেই পারছো, আমি আলোচনা করব অবৈধ পক্ষদোষ। অবৈধ পক্ষদোষ কিভাবে হয় সেটা অবশ্যই জানতে হবে। তো ন্যায় নিয়মগুলো আছে, অপদান আশ্রয় বাক্যে পক্ষপদ এস যদি ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়, তাহলে যে দোষ ঘটবে তার নাম হচ্ছে অবৈধ পক্ষদোষ। তো ন্যায় নিয়মে এইভাবে বলা ছিল যে আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য নয় সিদ্ধান্তে সে পদ ব্যাপ্য হতে পারে না। প্রধান আশ্রয় বাক্যে সাধ্যপদ পি ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হলে যে দোষ ঘটবে তার হচ্ছে অবৈধ সাধ্য দোষ। আর অপদান আশ্রয় বাক্যে পক্ষপদ এস ব্যাপ্য নয় সিদ্ধান্তে ব্যাপ্য হলে যে দোষ ঘটবে তার নাম হচ্ছে অবৈধ পক্ষদোষ। তো অবৈধ পক্ষদোষ কখন ঘটে? অপদান আশ্রয় বাক্যে পক্ষপদ এস ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হলে যে দোষ ঘটবে তার নাম হচ্ছে অবৈধ পক্ষদোষ। তো তোমাদের সংজ্ঞা অবশ্যই মনে রাখতে হবে, নাহলে দোষ চিনতে পারবে না। আমি শেষের দিকে তোমাদের সমস্ত এই দোষের সংজ্ঞাগুলো আমি বলবো। তো দেখো এখানে একটি উদাহরণ নিয়েছি, বিজ্ঞানীরা বুদ্ধিমান এবং কোনো কোনো বিজ্ঞানী পদার্থবিদ, সুতরাং সব পদার্থবিদই বুদ্ধিমান। তাহলে আমরা সিদ্ধান্ত চিনে গেছি যে সুতরাং দিয়ে যে বাক্যটি থাকবে সেই বাক্যটি হবে সিদ্ধান্ত। তাহলে আমরা এখানে যে সব পদার্থবিদই বুদ্ধিমান, আমরা সিদ্ধান্তে রেখেছি সকল পদার্থবিদ হয় বুদ্ধিমান বা হন বুদ্ধিমান। এই পদার্থবিদ হচ্ছে এস পদ আর বুদ্ধিমান হচ্ছে পি পদ। এবার আমরা অপদান আশ্রয় বাক্য খুঁজবো। অপদান আশ্রয় বাক্য কোন পদটা থাকবে? এই পদার্থবিদ দেখ কোথায় আছে, এই যে এখানে আছে। কোনো কোনো বিজ্ঞানী পদার্থবিদ, কোনো কোনো বিজ্ঞানী, তার মানে আই বচন দিতে হচ্ছে অপদান আশ্রয় বাক্য আই বচন হবে, কোনো কোনো বিজ্ঞানী হয় পদার্থবিদ। তাহলে এখানে আমরা পদার্থবিদটাকে আমরা মানে কি প্রতিকায়িত করব এস, আর বিজ্ঞানী এটা হচ্ছে এম পদ। এবার খুব সহজে আমরা প্রধান আশ্রয় বাক্যটা দেখতে পাচ্ছি, বিজ্ঞানীরা বুদ্ধিমান। এই যে বিজ্ঞানী আর এই বুদ্ধিমান নিয়ে তোমাদের প্রধান আশ্রয় বাক্য হবে। তাহলে এটা হ্যাবাচক আছে, বিজ্ঞানীরা বুদ্ধিমান, তাহলে সকল বিজ্ঞানী হয় বা হন বুদ্ধিমান। তাহলে বিজ্ঞানী হচ্ছে এম পদ আর বুদ্ধিমান হচ্ছে পি পদ। এবার আমরা কি করব? আমরা ব্যাপ্য ও অব্যাপ্য নির্ণয় করব। তোমাদের অবশ্যই এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। দেখো প্রধান আশ্রয় বাক্য এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য। তারপরে দেখো আই বচন দেখো উভয় পদই অব্যাপ্য, তাহলে আই বচনের উভয় পদ অব্যাপ্য। তো ঠিক আছে, আই বচনের উভয় পদ অব্যাপ্য। এবার আমরা কি করব? সিদ্ধান্ত দেখব। সিদ্ধান্তে এ বচন উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য। এখানে যে দোষটি ঘটেছে তার আকৃতি এইরকম হবে, তার আকৃতি অপ্রধান, অপ্রযু, ঠিক আছে, অপ্রধান যুক্তি বাক্য এইরকম হয়, আর সিদ্ধান্ত সেম এইরকম দেখতে হবে। এইরকম ক্ষেত্রে যে দোষটা ঘটবে তার নাম হচ্ছে অবৈধ পক্ষদোষ। তো দেখো আমরা ঠিক দেখতে পাচ্ছি, তাই দেখতে পাচ্ছি এইরকম ঘটনা ঘটেছে যে অপদান আশ্রয় বাক্যে পক্ষপদ এস ব্যাপ্য নাই সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে।
আবার আমরা এইভাবে বলতে পারি সিদ্ধান্তে যে পদ ব্যাপ্য তাকে আশ্রয় বাক্যে ব্যাপ্য হতেই হবে, কিন্তু দেখো এখানে হয়নি। যেহেতু এটা হয়নি তাহলে এখানে দোষটা হয়েছে। কি দোষ হয়েছে? এস পদে দোষ হয়েছে, যেহেতু এস পদে যেহেতু দোষ হয়েছে তাহলে এটা হবে অবৈধ পক্ষ দোষ। তাহলে অবৈধ পক্ষ দোষ কখন কিভাবে হয় তোমরা অবশ্যই জেনে গেলে। বললাম কি, অপদান আশ্রয় বাক্যে পক্ষপদ এস যদি ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে যে দোষ করবে তার নাম হচ্ছে অবৈধ পক্ষ দোষ। অথবা এই পক্ষপদ এস সিদ্ধান্তে ব্যাপ্য তাহলে আশ্রয় বাক্যে ব্যাপ্য হতেই হবে, যেহেতু এখানে হয়নি তাহলে এটা নিয়ম বিরুদ্ধ হয়েছে, তাই এস পদে দোষ ঘটেছে। এস পদ দোষ ঘটবে, কি দোষ হবে? অবৈধ পক্ষ দোষ। যে বিশেষ আশ্রয় বাক্য জনিত দোষ কিভাবে হয় এটাও তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আশ্রয় বাক্যের একটা নিয়ম আছে। যদি আশ্রয় বাক্য বিশেষ আশ্রয় বাক্য জনিত দোষ কখন হবে? যে ন্যায় উভয় আশ্রয় বাক্যের মধ্যে যদি একটি আশ্রয় বাক্য বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই বিশেষ হবে। তাই এখানে দেখো অপদান আশ্রয় বিশেষ কিন্তু সিদ্ধান্ত সামান্য, তাহলে এটা নিয়ম বিরুদ্ধ হয়েছে। কারণ বলা হয়েছে যে বৈধ ন্যায় নিয়ম বলেছে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একটি আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত অবশ্যই বিশেষ হবে, কিন্তু এখানে সামান্য আছে, তাহলে এই ক্ষেত্রেও নিয়ম লঙ্ঘিত হয়েছে। এছাড়া এখানেও দেখতে পাচ্ছি আমরা আশ্রয় বাক্য জনিত দোষ ঘটেছে। তাহলে আশ্রয় বাক্যের নিয়ম কি ছিল? আশ্রয় বাক্য যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত বিশেষ হতেই হবে, কিন্তু এখানে সামান্য হয়েছে, তাই এখানে আশ্রয় বাক্য জনিত বা বিশেষ আশ্রয় বাক্য জনিত দোষ দেখা দিয়েছে। ওকে, এবার আমরা নর্থক আশ্রয় বাক্য জনিত দোষ করব। এবার দেখো 5 নম্বর উদাহরণ নিয়ে আলোচনা করব। তোমরা বুঝে গেছো 5 নম্বর উদাহরণটি কি, নর্থক আশ্রয় বাক্য জনিত দোষ কিভাবে হয়। তো তোমাদেরকে আমি খুব সহজেই সংজ্ঞাটা বলছি যে ন্যায়ের উভয় আশ্রয় বাক্য যদি নর্থক হয় তাহলে যে দোষ ঘটবে তার নাম হচ্ছে নর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। মানে প্রধান আর অপ্রধান যদি উভয় নর্থক হয়, 9 দিকে তোমরা নর্থক চিনে নেবে, অবশ্যই তোমরা জানো যে 9 দিকে নর্থক চিনে নেবে। উভয় আশ্রয় বাক্য যদি নর্থক হয় তাহলে যে দোষ ঘটবে তার নাম হচ্ছে নর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। তো চলো উদাহরণটা কি আছে দেখে নেওয়া যাক। কোনো মাছ পাখি নয় কারণ মাছেরা সরীসৃপ নয় এবং কোনো সরীসৃপ পাখি নয়। তোমরা জানো কারণের পূর্বে যে বাক্যটি থাকবে সেই বাক্যটি হবে সিদ্ধান্ত। তোমরা জেনে গেছো এই বাক্যটি সিদ্ধান্ত। তাহলে কি আছে? কোনো মাছ পাখি নয়, তাহলে এটার সিদ্ধান্ত কি বচন হবে? কোনো মাছ নয় পাখি, মাছ হচ্ছে এস পদ আর পাখি হচ্ছে পি পদ। তারপরে তোমরা দেখো মাছটা কোন বাক্যে আছে, কি আছে? যে মাছেরা সরীসৃপ নয়, তাহলে কোনো মাছ নয় সরীসৃপ, এটাও ই বচন হবে। কোনো মাছ নয় সরীসৃপ, মাছ হচ্ছে এস পদ আর সরীসৃপ হচ্ছে এম পদ। ওকে, তারপরে দেখো যে বাক্যটি পড়ে যাচ্ছে কোনো সরীসৃপ পাখি নয়, এটাও ই বচন হচ্ছে, এটা প্রধান আশ্রয় বাক্য, কি লিখবো আমরা? ই বচন, কোনো সরীসৃপ নয় পাখি। তাহলে সরীসৃপ কি করেছিলাম আমরা? সরীসৃপ হচ্ছে এম পদ আঁকিয়েছিলাম আর পাখি হচ্ছে পি পদ আঁকিয়েছিলাম। এবার আমরা এখানে ব্যাপ্য করব, দেখে নিন একবার। আমরা জানি ই বচনের উভয় পদই ব্যাপ্য, তাহলে আমরা দেখব উভয় পদই ব্যাপ্য। এখানে কোনো দোষ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু একটা ন্যায় নিয়ম আছে, 5 নম্বর নিয়ম। উভয় আশ্রয় বাক্য যদি নর্থক হয় তাহলে যে দোষ হবে তার নাম নর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। কেমন ভাবে তোমরা চিনবে? প্রধান আর অপ্রধান যদি দুটোই ই বচন হয়, অথবা ও বচন হয়, বা ও বচন ই বচন হয়, অথবা ই বচন ও বচন হয়, এই ক্ষেত্রে যে দোষ ঘটবে তার নাম হচ্ছে নর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। খুব সহজ, তোমরা প্রধান আর অপ্রধান দুটোই যদি নাবাচক হয়, দুটো যদি নয় চিহ্ন থাকে, তাহলে তোমরা জেনে যাবা যে নর্থক আশ্রয় বাক্য জনিত দোষ আছে। এখানে তোমরা দেখো যে তোমরা আমার এই ক্লাসগুলি ফলো করো এবং অনলাইন ফ্লিপকার্ট থেকে আমার বইটি সংগ্রহ করো, অথবা আমার সাথে যোগাযোগ মাধ্যমে বইটি সংগ্রহ করতে পারো। আজকের ভিডিও ডেসক্রিপশনে আমার লিঙ্ক নাম্বারটি দেওয়া থাকবে এবং বইয়ের লিঙ্কটিও দেওয়া থাকবে। তোমরা বইটি সংগ্রহ করো আর আমার ক্লাসগুলি ফলো করো, দেখবে দর্শনে 100তে 100ই পাবে। বিভিন্ন বিষয়ে শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করা যায়, অনুরূপভাবে দর্শনেও আমি তোমাদের শর্টকাট অ্যাপ্লাই আমি করে দেখাবো। আজকে ভিডিও মাত্র 1 মিনিটে তোমাদের 4টি দোষ আমি নির্ণয় করব। তো কথাটা এবার চলো শুরু করা যাক। তবে তোমাদের প্রাথমিক কিছু ধারণা থাকতে হবে, সেই ধারণা নিয়েও আমি কথা বলবো। তো দেখো, আমরা জানি নিরপেক্ষ নিয়ে যখন সাজাবো তখন আমরা সিদ্ধান্ত, অপ্রধান, প্রধান এভাবে আমরা প্রথমে সিদ্ধান্ত নির্ণয় করি, তারপর অপ্রধান, তারপর প্রধান। এবং আমরা জানি যে 3টি পদ আছে, পক্ষ, সাধ্য, হেতু, কে কোথায় থাকে সেটাও জানি আমরা। তো প্রধান আশ্রয় বাক্যে কে থাকে? মানে সাধ্য পদ আর হেতু পদ বা সাধ্য পদ। তারপর অপ্রধান আশ্রয় বাক্যে হেতু পদ,
পক্ষপদ বা পক্ষপদ হেতুপদ, আর সিদ্ধান্তে পক্ষপদ আর সাধ্যপদ থাকে। ঠিক আছে, এরা কখনোই স্থান পরিবর্তন করে না। ঠিক আছে, পক্ষপদ এস আর সাধ্যপদ পি এরা একইভাবে থাকবে। ওকে, আজকে তোমাদের এখন আমি দেখাবো হেতুদোষ কিভাবে নির্ণয় করা হয়। তো দোষটার নাম কি বললাম? হেতুদোষ। তাহলে হেতুপদ প্রধানাশ্রয় বাক্যে আর অপদানাশ্রয় দুটো স্থানে থাকে, কিন্তু সিদ্ধান্তে থাকে না। তো হেতুপদ যখন অব্যাপ্য হেতুদোষে দুষ্ট হবে, তখন আমরা কোন মানে কি অঙ্কন প্রণালী দেখতে পাবো? হেতুপদ যখন উভয় আশ্রয় বাক্যে অব্যাপ্য থাকবে, প্রধান আশ্রয় বাক্য অব্যাপ্য, অপ্রধান আশ্রয় বাক্য অব্যাপ্য, তখন সেটা হবে হেতুদোষ। এই দোষটার নাম কি? এই দোষটার নাম হবে হেতুদোষ। তাহলে আমরা খুব সহজেই প্রধান আশ্রয় বাক্যে এবং অপ্রধান আশ্রয় বাক্যে উভয় আশ্রয় বাক্যে যদি হেতুপদ একবারও ব্যাপ্য না হয়, তাহলে যে দোষ ঘটবে তার নাম হচ্ছে অব্যাপ্য হেতুদোষ। তাহলে এই সাংকেতিক আকারের সাহায্যে তুমি বইটা 1 মিনিটে তুমি নির্ণয় করে ফেলবে। এবার তোমাদের বলে রাখি, প্রধান আশ্রয় বাক্যে হেতুপদ উদ্দেশ্য থাকতে পারে, বিধেয় থাকতে পারে। অপ্রধান আশ্রয় বাক্যে হেতুপদ উদ্দেশ্য থাকতে পারে, বিধেয় থাকতে পারে। তাই আমি তোমাদের মিডলে রেখেছি কেন? হেতুপদ প্রধান আশ্রয় বাক্যে উদ্দেশ্য অথবা বিধেয় স্থান থাকবে, অপ্রধান আশ্রয় উদ্দেশ্য অথবা বিধেয় স্থান থাকবে। যে স্থান থাকুক না কেন, যদি তোমাদের এরকম সাংকেতিক আকার পেয়ে যাও উভয় আশ্রয় বাক্যে হেতুপদ দুবারই অব্যাপ্য, তাহলে তুমি জানবে যে এটা অব্যাপ্য হেতুদোষে দুষ্ট। এবার আমি তোমাদের নির্ণয় করে দেখাবো অবৈধ সাধ্যদোষ। তোমাদেরকে আমি দেখাবো অবৈধ সাধ্যদোষ কিভাবে তুমি এক ঝলকে বুঝে নিতে পারবে। অবৈধ সাধ্যদোষ তোমরা কিভাবে নির্ণয় করবে? তো এই বোর্ডের দিকে লক্ষ্য করো, অবৈধ সাধ্যদোষ দেখলে তুমি জেনে যাবে এটা অবৈধ সাধ্যদোষ। মাত্র 1 মিনিটে তুমি 4টে দোষই নির্ণয় করতে পারবে। তাহলে আমরা জানি সাধ্য মানে হচ্ছে পিপদ। পিপদ প্রধান আশ্রয় বাক্যে উদ্দেশ্য স্থানে থাকতে পারে, বিধেয় স্থানে থাকতে পারে। আমি এখানে রাখলাম। অপ্রধান আশ্রয় বাক্যে থাকে না খুব, কোন পদটা? পিপদটা অপ্রধান আশ্রয় বাক্যে থাকে না, কোথায় থাকে? সিদ্ধান্তে থাকে। প্রতিটি পদ দুবার করে ব্যবহার হবে এবং একই অর্থে ব্যবহার হবে, এবং আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য নয় সিদ্ধান্তে সে পদ ব্যাপ্য হতে পারে না। এই নিয়মটা এই ক্ষেত্রে খাটবে। প্রধান আশ্রয় বাক্যে সাধ্য পদ পি ব্যাপ্য নয় সিদ্ধান্তে ব্যাপ্য হলে যে দোষ ঘটবে তার নাম হচ্ছে অবৈধ সাধ্যদোষ। কি বললাম? অবৈধ সাধ্যদোষ। প্রধান আশ্রয় বাক্যে সাধ্য পদ ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হলে যে দোষ ঘটবে তার নাম অবৈধ সাধ্যদোষ। আবার বলছি, প্রধান আশ্রয় বাক্যে সাধ্য পদ পি ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হলে যে দোষ ঘটবে তার নাম অবৈধ সাধ্যদোষ। বুঝে গেছো? এবার তোমাদেরকে আমি দেখাবো যে অবৈধ পক্ষদোষ কখন ঘটে। এবার দেখো তোমাদেরকে অবৈধ পক্ষদোষ অর্থাৎ এস পদের দোষ কখন ঘটবে। আমরা জানি পক্ষপদ এস অপ্রধান আশ্রয় বাক্যে উদ্দেশ্য অথবা বিধেয় স্থানে থাকে, এবং সিদ্ধান্তের সবসময় উদ্দেশ্য স্থানে থাকবে পক্ষপদ এস। তো পক্ষপদ এস আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে, পক্ষপদ আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হলে যে দোষ ঘটে তার নাম হচ্ছে অবৈধ পক্ষদোষ। কি বললাম? অবৈধ পক্ষদোষ। অবৈধ পক্ষদোষ কখন ঘটে? মানে অপ্রধান আশ্রয় বাক্যে পক্ষপদ এস ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হলে যে দোষ ঘটবে তার নাম হচ্ছে অবৈধ পক্ষদোষ। আশা রাখি তোমরা বুঝে গেছো যে এই চিহ্নটা দেখে তুমি বুঝে যাবা যেখানে অবৈধ পক্ষদোষ আছে। এই সাংকেতিক আকারটা তোমরা মনে রাখবে। অপ্রধান আশ্রয় বাক্যে এস পদ উদ্দেশ্য অথবা বিধেয় যেখানে থাকো না কেন যদি অব্যাপ্য হয় এবং সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যায়, তাহলে সেটা অবৈধ পক্ষদোষ অবশ্যই ঘটবে। এবার আমরা আলোচনা করব তোমাদের 4 নম্বর নঙার্থক আশ্রয় বাক্য জনিত দোষ। তো চলো দেখে নেওয়া যাক। নঙার্থক আশ্রয় বাক্য জনিত দোষ আমি একবারে দেখে চিনতে পারবো কিভাবে। তো তোমাদেরকে খুব সহজে বলবো, প্রধান আশ্রয় বাক্যে যদি 9 চিহ্ন থাকে আর অপ্রধান আশ্রয় বাক্যে যদি 9 চিহ্ন থাকে, তাহলে জানবা এটা নঙার্থক আশ্রয় বাক্য জনিত দোষ। কি বললাম? প্রধান আর অপ্রধান উভয় যদি নর্থক হয়, প্রধান আর অপ্রধান আশ্রয় বাক্য যদি উভয় নর্থক হয়, তাহলে সেটা হবে নর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। আশ্রয় বাক্য জনিত দোষ।
তাহলে উভয় আশ্রয় বাক্য যদি নঅর্থক হয় তাহলে যে দোষ ঘটবে তার নাম হচ্ছে নঅর্থ আশ্রয় বাক্য জনিত দোষ। আরো সহজ বলে, প্রধান আশ্রয় বাক্য ই বচন, অপ্রধান আশ্রয় বাক্য ই বচন, অথবা প্রধান আশ্রয় বাক্য ই বচন, অপ্রধান আশ্রয় বাক্য ও বচন, অথবা প্রধান আশ্রয় বাক্য ও বচন, অপ্রধান আশ্রয় বাক্য ও বচন। এইরকম ক্ষেত্রে যে দোষ ঘটবে, অর্থাৎ তোমরা নয় চিহ্ন, প্রধান আশ্রয় বাক্যে নয় আছে, অপ্রধান আশ্রয় বাক্যে নয় আছে, তাহলে নয় চিহ্ন দেখি তোমরা বলবে যে উভয় আশ্রয় বাক্য যদি নয় থাকে তাহলে নঅর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। তাহলে আজকের শর্টকাটটি কেমন লাগলো অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করতে ভুলবে না। এই ধরনের তোমাদের শর্টকাট কৌশলে কিভাবে খুব সহজে দর্শনকে ইজি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচনা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। আবার দেখা হবে নতুন করে।